বিকম অনার্স এবং বিকম জেনারেল যারা স্টুডেন্ট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের সেমিস্টার 3 তে একটা সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টের নাম ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস, শর্টে আইটিবিজি। তো এখানে 5টা ইউনিট রয়েছে। সেই 5টা ইউনিটের মেন বক্তব্য সেটা হচ্ছে একটা বিজনেসকে কিভাবে কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড যেসব টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি বা কমিউনিকেশন টেকনোলজি কিভাবে একটা বিজনেসকে হেল্প করবে এবং বিজনেসের উন্নতি আমরা দেখতে পাবো, সেখানে এইসব জিনিসগুলো নিয়ে আমি এই ভিডিওগুলো তৈরি করছি। এবং ইউনিট 5-এ যে আইটি অ্যাক্ট রয়েছে 2000, সেই সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে। টোটাল 5টা ইউনিট রয়েছে। তো আমি এই ভিডিওতে ইউনিট 1 সম্পর্কে বলবো। তো এই ইউনিট 1-এ কি কি জানতে হবে না, ইউনিট 1-এ যে সিলেবাসে রয়েছে যে একটা কম্পিউটার সিস্টেম কিভাবে কিছু ডেটাকে ইনফরমেশনে কনভার্ট করবে এবং সেই ইনফরমেশনগুলো কিভাবে একটা বিজনেসে সেই নলেজটা কিভাবে একটা বিজনেসের যে বিভিন্ন লেয়ার রয়েছে সেই লেয়ারে কিভাবে সেইটা কাজে দেবে এবং বিজনেসটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। তারপর আমরা এখানে শিখবো যে কত ধরনের ইনফরমেশন সিস্টেম রয়েছে: ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম, বিজনেস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম। এইসব ইনফরমেশন সিস্টেম নিয়ে আমরা এখানে পড়াশোনা করব এবং শেষের দিকে আমরা বিপিও, কেপিও এইসব সম্পর্কেও জানব এবং তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেগুলোও জানব। তো শুরু করা যাক। তো ইউনিট 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিজনেস। ওকে, তো ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কি না ডেটা। ডেটা কি না, ডেটা হচ্ছে র মেটেরিয়াল অফ ইনফরমেশন। একটা ইনফরমেশন তৈরি করতে গেলে যেগুলো র মেটেরিয়াল লাগবে সেই র মেটেরিয়ালগুলোকেই আমরা বলছি ডেটা। কম্পিউটার ডেটা নেয় এবং ইনফরমেশন দেয়। তো ইনফরমেশন তৈরি করতে গেলে কম্পিউটারকে ডেটা ইনপুট হিসাবে নিতে হবে। কখনো কখনো আমরা এই ডেটাগুলোকে বলি ফ্যাক্ট অথবা ফিগার। কোনো একটা ঘটনা, সেই ঘটনায় কিছু ডেটা তৈরি হয়। যেমন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো প্লেস কোথায়, কজন আক্রান্ত হয়েছে, কজন মারা গেছে, কোথায় কোথায় হসপিটালে ভর্তি হয়েছে, এইগুলো হচ্ছে কি না ডেটা। সেই ডেটাগুলোকে নিয়ে নিউজ রুম থেকে পাবলিকের কাছে যেগুলো পরিবেশিত হয় সেটা হচ্ছে ইনফরমেশন। তো যে কোনো ঘটনাকেও কিন্তু আমরা, কোন একটা ফ্যাক্টকেও আমরা ডেটা বলি। তো ডেটা হচ্ছে কি না ইনপুট কম্পিউটার নেয় এবং সেই ডেটাগুলোকে নিয়ে প্রসেস করে একটা আউটপুট বের করে। তো এখানে যে প্রথম পয়েন্টটা রয়েছে, ডেটা ইজ এ কাইন্ড অফ ইনপুট কালেক্টেড ফ্রম। এই ডেটাগুলো কোথা থেকে কালেক্ট করা হয়? হতে পারে কোনো ইন্টারনাল এনভায়রনমেন্ট অথবা কোনো এক্সটার্নাল এনভায়রনমেন্টের। তো ইন্টারনাল এনভায়রনমেন্ট আর এক্সটার্নাল এনভায়রনমেন্টটা কি না, ইন্টারনাল এনভায়রনমেন্ট হচ্ছে অর্গানাইজেশনের মধ্যে যে ডেটা তৈরি হচ্ছে। কতগুলো এমপ্লয়ি রয়েছে, কোন কোন এমপ্লয়ের স্যালারি কত, তাদের প্রমোশনের দরকার আছে কিনা, বা তাদের কোনো ট্রেনিং দরকার আছে কিনা, স্পেশাল ট্রেনিং কোন একটা প্রজেক্টের জন্য, সেই সব ডেটাগুলো হচ্ছে ইন্টারনাল ডেটা। আর এক্সটার্নাল ডেটা হচ্ছে যখন অর্গানাইজেশনটা অন্য কোনো অর্গানাইজেশনের সঙ্গে কোনো রিলেশন তৈরি করে এবং সেখান থেকে যে ডেটাগুলো তৈরি হয়, যেমন কোনো টেন্ডার রিলেটেড ডেটা বা পাবলিক নোটিশ যদি কিছু হয়, বা ট্যাক্স, গভর্নমেন্ট এজেন্সির সঙ্গে ট্যাক্সের যে রিলেশন, বা ল
গভর্নমেন্টের সঙ্গে যে ল নিয়ে যে রিলেশন রয়েছে সেইগুলোর হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টের ডেটা বলা হয়। তো ডেটা তৈরি হতে পারে ইন্টারনাল অর্গানাইজেশনের ইন্টারনাল কোনো ডেটা হতে পারে, আর এক্সটার্নাল এনভায়রনমেন্টে যে ডেটা রয়েছে মানে যে অর্গানাইজেশনের বাইরেও কিছু ডেটা থাকতে পারে, সেই ডেটাগুলোকে নিয়েই তৈরি হয় ইনফরমেশন। দ্বিতীয় পয়েন্ট যেটা বলছে ইট ইজ এ র মেটেরিয়াল, এটা ইনফরমেশন তৈরি করতে গেলে এই ডেটা অবশ্যই দরকার, তো যার সাহায্যে ইনফরমেশনটা তৈরি হবে। ওকে, একে অনেক সময় আমরা যেটা বললাম যে একে অনেক সময় আমরা বলি ফ্যাক্ট অথবা ফিগার বলে থাকি। ওকে, যেটা কি না যেটার কোনো সিগনিফিকেন্ট নেই আনলেস প্রসেস, যতক্ষণ না ইনফরমেশন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডেটার কোনো ভ্যালিডিটি নেই। আমি যদি বলি যে কোনো একটা ঘটনা ঘটেছে, যে আমি বললাম যে কলকাতা, ওকে, আমি বললাম কলকাতা, আমি বললাম 2, আমি বললাম যে সঞ্জীবন সঞ্জীবন, আমি বললাম যে 3, এরকম এইগুলো হচ্ছে ডেটা। তো এইগুলো দেখে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না যে এটা কি, এগুলো কিছু দেখে কিছু বোঝা যাবে যে কলকাতা 2 সঞ্জীবন 3, এটা বোঝা যাবে না। কিন্তু যদি আমি বলি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কলকাতায়, যেখানে 2 জন মারা গেছে, সঞ্জীবনে ভর্তি হয়েছিল, 3 জন হসপিটালাইজড ছিল তার মধ্যে। ওকে, তো এই ডেটাগুলো দিয়েই তৈরি হয় কিন্তু ইনফরমেশন। তো আমাদের কম্পিউটারে কি হচ্ছে, এরকম ডেটা নেওয়া হয় এবং ইনফরমেশন আমরা পাই। তো সাজিয়ে গুছিয়ে ডেটাকেই আমরা তৈরি করি কি ইনফরমেশন। তো যতক্ষণ না ডেটাগুলো প্রসেস হচ্ছে মানে ইনফরমেশন তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর কোনো সিগনিফিক্যান্ট নেই, এইগুলো দিয়ে আমরা কিচ্ছু বলতে পারবো না। তার পরের পয়েন্ট বলছে ইট মে কনসিস্ট অফ নাম্বার, ওয়ার্ড, ইমেজ, সাউন্ড। ওকে, তো ডেটা হতে পারে কোনো ওয়ার্ড হতে পারে, কোনো টেক্সট হতে পারে, কোনো ইমেজ হতে পারে, কোনো ফিগার হতে পারে বা সাউন্ড হতে পারে। ওকে, তো কোনো নাম্বার হতে পারে, যেমন এখানে দেখলাম কিছু টেক্সট রয়েছে, কিছু নাম্বার রয়েছে, এইগুলো হচ্ছে ডেটা। এক্সাম্পল যেটা যেমন লেখা রয়েছে অমিত, বিমল, 20, 30, কলকাতা, হাওড়া, মেল, ফিমেল, এরকম লেখা রয়েছে। তো এইগুলো হচ্ছে ডেটা, এগুলো থেকে কিন্তু কোনো ইনফরমেশন পাচ্ছি না। কি অমিতের বাড়ি কি কোথায় আমি জানতে পারছি এখান থেকে? না, অমিতের বাড়ি হয়তো হাওড়াতে, ওকে, বিমলার বাড়ি হয়তো কলকাতায়, অমিতের হয়তো এজ হচ্ছে 20, বিমলার এজ হচ্ছে 30, অমিত হচ্ছে মেল ক্যাটাগরির মধ্যে পড়ে, বিমলা হচ্ছে ফিমেল ক্যাটাগরির মধ্যে পড়ে। ওকে, তো যখন আমি সাজিয়ে লিখবো তখন আমি এর মধ্যে থেকে ইনফরমেশন পাবো, কিন্তু যখন এই অবস্থায় যদি লিখে দিই সেইগুলো হচ্ছে ডেটা। তাহলে বোঝা গেল যে ডেটা হচ্ছে ইনপুট, র মেটেরিয়াল, যেইগুলো দিয়ে ইনফরমেশন তৈরি হয়। এইটা যতক্ষণ না প্রসেস হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর কোনো সিগনিফিক্যান্ট নেই। এটা নাম্বার হতে পারে, কোনো ইমেজ হতে পারে, সাউন্ড হতে পারে, কোনো টেক্সট হতে পারে, কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। ওকে, দ্বিতীয় যেটা রয়েছে ইনফরমেশন। ইনফরমেশনটা কি না কালেকশন অফ ডেটা। ডেটা, অনেকগুলো ডেটা যখন একসঙ্গে আমি রাখবো এবং তার একটা মিনিং, শুধু কালেকশন অফ ডেটা বললেই হবে না, তার একটা যদি মিনিং বের হয় তখন আমি বলবো সেটা ইনফরমেশন। তো কালেকশন অফ ডেটা ইন অ্যান অর্গানাইজড ওয়ে, এমন ভাবে সাজাতে হবে সো দ্যাট যে যাতে কি হয় না ইট হ্যাজ ডেফিনাইট মিনিং, কোনো একটা মিনিং বের হয়, তখন সেটাকে আমরা বলবো ইনফরমেশন। তো কালেকশন অফ ডেটা যেটার একটা মিনিং রয়েছে, মিনিংফুল, সেটাকে আমরা ইনফরমেশন বলবো। ইট ইজ, অনেক সময় এটাকে বলা হয় যে ইট ইজ প্রসেস ডেটা। ডেটা যখন প্রসেসড হয়ে যাবে এবং মিনিং তৈরি করবে তখন সেটাকে আমরা ইনফরমেশন বলছি, সেই জন্য একে অনেক সময় আমরা বলি প্রসেস ডেটা। এটা হচ্ছে মিনিংফুল বা মিনিংফুল ডেটা আমরা বলতে পারি। এক্সাম্পল কি না রিপোর্ট কার্ড, যখন একটা রেজাল্ট বেরোয়, রেজাল্টে একটা কি লেখা থাকে না নেম লেখা থাকে, নেম বলে লেখা থাকে, সেখানে লেখা থাকে যে কোন সাবজেক্ট, ওকে, কোন সাবজেক্ট, সাবজেক্ট 1 এ কত পেয়েছো, সাবজেক্ট 2 তে কত পেয়েছো, সাবজেক্ট 3 তে কত পেয়েছো, টোটাল কত পেয়েছো। তো কে কোন কোন সাবজেক্টে কত পেয়েছে সেই টোটাল ইনফরমেশনটা কিন্তু আমি পেয়ে যাব।
এই রেজাল্টটা তৈরি হয়েছে কিন্তু কম্পিউটার দ্বারা। ওকে, তো রিপোর্ট কার্ড হচ্ছে কি না, এটা একটা এক্সাম্পল অফ ইনফরমেশন। তো এখানে কি হয়েছে না, কম্পিউটারের মধ্যে যারা এক্সামিনার রয়েছে তারা কি করছে না, মার্কস ইনপুট করছে, এবং মার্কসটা ইনপুট করার পর একটা রেজাল্ট বেরোচ্ছে। সেই রেজাল্টটা কি না, সেটা হচ্ছে একটা কি ইনফরমেশন। তো এক্সামিনার যে নাম্বারগুলো পুট করছে, রোল নাম্বার 1 হচ্ছে কত পেয়েছে 50, রোল নাম্বার 2 হচ্ছে 60, এইভাবে নাম্বার পুট করছে। কিন্তু যখন রেজাল্ট তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, রোল নাম্বার, নাম, মার্কস, টোটাল, পার্সেন্টেজ, ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাস, তার গ্রেড, তো সব কিছু বেরিয়ে যাচ্ছে। তো রিপোর্ট কার্ড হচ্ছে একটা এক্সাম্পল অফ ইনফরমেশন। দ্বিতীয় হচ্ছে পে স্লিপ যখন নেওয়া হয় তখন হচ্ছে তাতে কত স্যালারি রয়েছে, নাম কি, ডেজিগনেশন কি, কোন কোম্পানি, টোটাল ডিটেলসটা পে স্লিপের মধ্যে থাকে, সেটাও একটা মিনিংফুল। তো এটাকেও আমরা ইনফরমেশন বলছি। ট্রেনের টাইম টেবিল, বাসের টাইম টেবিল বা এয়ারপ্লেনের টাইম টেবিল কিন্তু একটা ইনফরমেশনের এক্সাম্পল, যেখানে একটা টাইম থাকবে, ট্রেন নাম্বার থাকবে, কোথা থেকে কোথায় ডেস্টিনেশন, আর মানে অ্যারাইভাল এবং ডেস্টিনেশন পয়েন্ট যেটা আছে, স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট, সেইগুলো লেখা থাকবে। তো টাইম টেবিলকেও আমরা কিন্তু একটা বলতে পারি যে ইনফরমেশন। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যে এখানে রয়েছে যে অমিত কুমার বলে একটা নাম রয়েছে, মেল, কলকাতা, বাগনান, হাওড়া, এগুলো কি না, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ডেটা। ওকে, তো যখন এইগুলো দিয়ে আমি কি করব, সাজাবো, তখন কি হবে না, ইনফরমেশন তৈরি হবে বা রেকর্ড তৈরি হবে। তো যেমন এখান থেকে কি কি নেওয়া হয়েছে না, এখান থেকে নেওয়া হয়েছে এইটা, ওকে, এইটা। দ্বিতীয় হচ্ছে এই যে অমিত, অমিত বলে রয়েছে, এটা হচ্ছে অমিত, এই নামটা নেওয়া হয়েছে। মেল, এই জেন্ডারটা নেওয়া হয়েছে। আর হচ্ছে কলকাতা, কলকাতা, এটা অ্যাড্রেসটা নেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা পাচ্ছি একটা ইনফরমেশন। দ্বিতীয় যে ইনফরমেশনটা পাচ্ছি সেটা হচ্ছে কি না, এখান থেকে এই রোল নাম্বারটা নেওয়া হয়েছে, নাম নেওয়া হয়েছে এই বিমলা জেনা, এই নামটা নেওয়া হয়েছে। তো এইভাবে সাজিয়ে কিন্তু আমরা ইনফরমেশন তৈরি করছি। তো এখানে এই একটা ইনফরমেশন বা রেকর্ড, এই একটা ইনফরমেশন বা রেকর্ড, তৃতীয় যেটা রয়েছে সেটাও কিন্তু একটা ইনফরমেশন বা রেকর্ড। এই ইনফরমেশন বা রেকর্ডগুলো দিয়ে আমরা তৈরি করছি কি না, টেবিল। তো এখানে টেবিল হচ্ছে কি না, সেট অফ ইনফরমেশন, অথবা বলতে পারি যে সেট অফ রেকর্ডস। তো কোনো একটা টেবিলের একটা রোকে, এক একটা রোকে আমরা বলতে পারি যে রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড। ওকে, তো এখানে টোটাল 3খানা রেকর্ড রয়েছে, এই 3খানা রেকর্ড মিলে তৈরি হচ্ছে কি একটা টেবিল। তাহলে কিভাবে হচ্ছে না, ডেটা থেকে আমরা পাচ্ছি কি না, রেকর্ড বা ইনফরমেশন পাচ্ছি, আর ইনফরমেশন বা রেকর্ড থেকে আমরা কি পাচ্ছি না, টেবিল পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে ডেটা, টেবিল এবং ইনফরমেশন বা রেকর্ডের মধ্যে রিলেশন। ডেটা প্রসেসিং সাইকেল, কিভাবে একটা ডেটা ইনফরমেশন তৈরি হচ্ছে, এখানে তার সাইকেলটা দেখানো রয়েছে। তো এখানে ইনপুট কি না, ইনপুট হচ্ছে আমার ডেটা। ওকে, এই ডেটাটা অ্যাজ এ ইনপুট হিসাবে কোথায় ঢুকছে না, প্রসেসিং হচ্ছে এখানে। তো এখানে এটা হচ্ছে কম্পিউটারের মধ্যে প্রসেসিং হচ্ছে। তো কম্পিউটারের মধ্যে প্রসেসিং হচ্ছে, আর কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে স্টোরও হচ্ছে, এবং সেখান থেকে আবার কি করছি, প্রসেসিং এর সময় কি করছি, সেখান থেকে তুলেও নিয়ে আসছি। ওকে, তো কোনো ডেটা আগে থেকেই কিছু রয়েছে, সেই ডেটাগুলো থেকে ম্যাচ করে আমি কিছু তুলে নিয়ে এলাম, এখানে প্রসেসিং হলো, এবং এখান থেকে আমি কি করলাম, আউটপুট বের করলাম, যেটা হচ্ছে কি না, ইনফরমেশন। ওকে, ইনফরমেশন। তো ডেটা কিভাবে ইনফরমেশন হচ্ছে, ডেটা প্রসেসিং সাইকেলে এটা দেখানো রয়েছে। ওকে, তো ডেটা অ্যাজ এ ইনপুট হিসাবে কম্পিউটারের মধ্যে স্টোর হচ্ছে বা প্রসেসিং হচ্ছে, সেটা স্টোর করছে, এবং স্টোর ডেটাকে নিয়েই আবার প্রসেস করছে, আবার ইনপুট ডেটাও যাচ্ছে, সেখান দিয়েও প্রসেস হচ্ছে, এবং একটা আউটপুট পাচ্ছি যেখান থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি। তো ডেটার প্রসেসিং সাইকেলের যে কটা স্টেপ রয়েছে, সেই স্টেপ হচ্ছে কি না, একটা হচ্ছে ইনপুট, মানে হচ্ছে ডেটাকে ইনপুট করা কম্পিউটারের মধ্যে, প্রসেসিং, ক্যালকুলেশন করা, যোগ বিয়োগ ক্যালকুলেশন, যেমন রেজাল্টের ক্ষেত্রে আমরা টোটাল বের করি, পার্সেন্টেজ বের করি, গ্রেড বের করি, এগুলো তো ইনপুট দেওয়া হয় না, এগুলোকে প্রসেসিং করতে হয়। স্টোরেজ, অলরেডি তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, এইসব স্টোর করা রয়েছে, সেই স্টোরেজ থেকে সেখান থেকে ডেটাগুলো নেওয়া হচ্ছে, এবং যে মার্কসটা ইনপুট দেওয়া হচ্ছে তার সঙ্গে সেটা প্রসেস হচ্ছে, এবং আউটপুট যেটা, সেটা কি না, আমরা রেজাল্ট বের করছি, আমরা পে স্লিপ বের করছি, আমরা টাইম টেবিল বের করছি।
তো এইভাবেই কিন্তু ডেটা প্রসেসিং সাইকেল কাজ করে, যেখানে 4টে স্টেপ রয়েছে। রিলেশন বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন, তো এখানে দেখানোই হয়েছে যে এই হচ্ছে ডেটা ইনপুট দিলাম, ডেটা প্রসেসিং সিস্টেম যেটা, এটাকে হচ্ছে কম্পিউটার বলছি, এই কম্পিউটারে গেল, এখান থেকে ডেটাটা গেল, ওকে। আর এখান থেকে আমি কি করছি না ইনফরমেশনটা পাচ্ছি, তো কম্পিউটার কিন্তু ইনফরমেশন দিচ্ছে। আর মিডিলে উপর থেকে কি না কোয়ারি করছি, না কোয়ারি মানে আমার কি দরকার, আমার পে স্লিপ দরকার, আমার পে স্লিপের নাম অ্যাড্রেসও দরকার, ফোন নাম্বারও দেবো, সেই কোয়ারি গুলো এখান থেকে পুট করছি যে কি কি আমার পে স্লিপে থাকবে বা রেজাল্টে কি কি শো করবে, সেই কোয়ারি গুলো করছি। আর এই যে স্টোরেজ ইউনিট, এখান থেকে ডেটা স্টোরও হচ্ছে, তীরচিহ্ন দুদিকেই রয়েছে, তো ডেটা এইদিকেও স্টোর হচ্ছে এবং স্টোরেজ থেকেও কিন্তু ডেটা আবার কম্পিউটারে যাচ্ছে, গিয়ে একটা ইনফরমেশন তৈরি করছে। তো এই হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে রিলেশন, এবং কম্পিউটার কিভাবে একটা ডেটাকে কনভার্ট করছে সেটা দেখানো হয়েছে। যেখানে কোয়ারি করা হচ্ছে যে কি কি ইনফরমেশন আমি মানে ইনফরমেশন যখন বের হবে তাতে কি কি তথ্য থাকবে, তো সেইটা কোয়ারি ঠিক করে দিচ্ছে যে আমি রেজাল্টের মধ্যে শুধু রোল নাম্বার দেবো, নাম থাকবে না, ডিপার্টমেন্ট দেবো কি কলেজের নাম দেবো, না শুধু ইউনিভার্সিটির নামই থাকবে, সেইগুলো হচ্ছে কোয়ারি ঠিক করছে। এবং স্টোরেজ ইউনিট অলরেডি যেসব ডেটাগুলো স্টোর রয়েছে সেই ডেটাগুলো কিন্তু এখান থেকে তুলে নিয়ে আসবে, তুলে নিয়ে এসে এখান থেকে যা ইনপুট দেওয়া হবে সেই ইনপুটকে নিয়ে একসঙ্গে প্রসেসিং করবে এবং কোয়ারি অ্যাজ পার কোয়ারি ইনফরমেশন গুলো তৈরি হবে। এখানে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি রয়েছে না, ডেটা হচ্ছে না ইনপুট, কম্পিউটারের মধ্যে যেটা যায় ইনপুট র মেটেরিয়াল যেটা, আর ইনফরমেশন হচ্ছে একটা আউটপুট, ওকে। ডেটা হচ্ছে র ফ্যাক্ট যেটা বলেছিলাম, আর ফিগার বলেছিলাম, আর ইনফরমেশন হচ্ছে ফিনিশড প্রোডাক্ট যেটা অলরেডি তৈরি হয়ে গেছে, যেটা মিনিংফুল। ডেটা হচ্ছে একটা কজ, একটা কারণ, আর ইনফরমেশন হচ্ছে তার এফেক্ট, ডেটাটা যেরকম দেবে ইনফরমেশন সেই রকম পাবো। কম্পিউটার প্রোগ্রাম ওয়ার্কস অন ডেটা, কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রাম রয়েছে যেটা রান হয় সেটা ডেটার উপরে কাজ করে, ইনফরমেশনের উপর নয়। কাজ করার পর যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইনফরমেশন, যেটা মিনিংফুল। এ সেট অফ ওয়ার্ড মে বি ডেটা, ওকে, সেট অফ ওয়ার্ডকে আমরা ডেটা বলতে পারি। এ টেক্সট মে বি ইনফরমেশন, একটা টেক্সট মে বি ইনফরমেশন হতে পারে। তো এই জায়গাটা একটুখানি বলি, ধর আমি এখানটা লিখলাম যে বলছি যে ইজ বয় শি এটা লিখলাম, তো এইগুলো কি হচ্ছে না সেট অফ ওয়ার্ড, যেগুলোকে আমরা কি বলতে পারি যে এটা একটা ডেটা, এগুলো হচ্ছে ডেটা। আর এইগুলোকে যদি সাজিয়ে লিখি যে হি ইজ এ বয়, তার একটা মিনিং আসছে যে সে হচ্ছে একটা ছেলে, তো যখনই সাজিয়ে লিখবো একটা মিনিং বের হবে, তখনই সেটা হয়ে যাবে কি ইনফরমেশন। তো এটা বেসিক ফ্যাক্ট বলছে, আর এটা অর্গানাইজড ডেটাকে আমরা বলছি ইনফরমেশন। তো এখানে দেওয়া রয়েছে যে রোল নাম্বার, নেম, এগুলো হচ্ছে কি না ডেটার এক্সাম্পল, আর মেরিট লিস্ট বা পে স্লিপ এইগুলো হচ্ছে কি না ইনফরমেশনের এক্সাম্পল, ওকে। তো যখন আমরা কোনো একটা ফর্ম ফিল আপ করি কোনো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য, তো সেখানে আমরা যে ফর্মটা দেখতে পাই সেই ফর্মটা কিরকম ধরনের দেখতে পাই না, এরকম ধরনের একটা ফর্ম থাকে, এরকম ধরনের একটা ফর্ম থাকে যেখানে কি লেখা থাকে না, এখানে অলরেডি লেখা থাকে এরকম ধরনের NAME নেম, ওকে। এখানে লেখা থাকে ডেট অফ বার্থ, এখানে লেখা থাকে জেন্ডার, জেন্ডার। তো অলরেডি এগুলো লেখা থাকে, আমরা শুধু পুট করি কি না, আমরা এরকম পুট করি যে নামটা, ডেট অফ বার্থ একটা দিলাম, জেন্ডার দিলাম, ওকে। তো এইগুলো পুট করছি, তো এইগুলো হচ্ছে ডেটা। আমরা এরকম ভাবে পুট করছি না NAME নেম SR এরকম ভাবে কি টাইপ করছি, নেম বলে এইসব টাইপ করছি না, আমরা শুধু কি দিচ্ছি না এরকম ধরনের কিছু ডেটা দিয়ে দিচ্ছি, ওকে। আর এইগুলো অলরেডি থাকবে, এগুলো হচ্ছে লেবেল। তো লেবেল গুলো থাকবে, যখন কিন্তু তৈরি হচ্ছে তখন এই লেবেল সমেত কিন্তু প্রিন্ট আউট হচ্ছে, নেম কি রয়েছে, ডেট অফ বার্থ কি রয়েছে, জেন্ডার কি রয়েছে, তো তখন হচ্ছে সেটা ইনফরমেশন হয়ে যাচ্ছে, ওকে। তো আমরা কম্পিউটারে যেগুলো টাইপ করি সেগুলো হচ্ছে ডেটা দিই, আর সেই ডেটা থেকেই তৈরি হয় কি না ইনফরমেশন তৈরি হয়, ওকে। তো বোঝা গেছে ডেটা এন্ড ইনফরমেশন তার মধ্যে রিলেশন কি রয়েছে, ডেটা প্রসেসিং কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম, ওকে। হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি বা আইটি? তো ইনফরমেশন টেকনোলজি কি না কিছুই নয়, এটা কি না কম্বিনেশন অফ কম্পিউটেশন টেকনিক্স,
তো অনেক টেকনিক রয়েছে, সেইগুলোর একসঙ্গে মিলে যে কাজগুলো মানে কম্পিউটার রিলেটেড যে কাজগুলো হচ্ছে সেইটাকেই আমরা ইনফরমেশন টেকনোলজি বলছি। ওকে, তো আইটি হচ্ছে কি না, এই যে কম্বিনেশন অফ কম্পিউটার টেকনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। তো শুধু তো একটা কম্পিউটারেই কাজ হবে না, তো ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ থাকবে, সেখানে কাস্টমারের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে রিলেশন হবে, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে ওয়েবসাইটে, সেখান থেকে যে কোনো কাস্টমার সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে ডাইরেক্ট সেখানে কোনো একটা লিঙ্ক দিয়ে কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে। তো সেখানে কি কি রয়েছে না, কম্পিউটার টেকনোলজি রয়েছে, কম্পিউটার টেকনোলজি এবং কমিউনিকেশন টেকনোলজি রয়েছে। ওকে, তো কমিউনিকেশন টেকনোলজি রয়েছে যেটা আমরা বলছি ইন্টারনেট, ওকে, বা কম্পিউটার নেটওয়ার্ক। তো কম্পিউটেশন টেকনিক এবং টেলিকমিউনিকেশন টেকনিক, এই দুটোর যে কম্বিনেশন সেটাকে আমরা ইনফরমেশন টেকনোলজি বলছি। কি করার জন্য? ইন অর্ডার টু প্রসেস ইনফরমেশন তৈরি করার জন্য, স্টোর করার জন্য, বা ডেটাকে ইনফরমেশনে ট্রান্সফার করার জন্য, বা কোনো একটা কাজকে পারফর্ম করার জন্য, হ্যাঁ, আউটপুট হিসাবে কি না, কোনো টেক্সট আউটপুট হতে পারে, কোনো গ্রাফিক্যাল আউটপুট হতে পারে, কোনো অডিও ভিডিও আউটপুট হতে পারে, মানে তোমার ইনফরমেশন হিসাবে আমরা পেতে পারি। তো বোঝা যাচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি হচ্ছে ইট ইজ দ্য কম্বিনেশন অফ কম্পিউটেশন টেকনোলজি এবং টেলিকমিউনিকেশন টেকনোলজি বা কমিউনিকেশন টেকনোলজি, যেটার সম্মিলিত প্রচেষ্টায় কি করতে পারি না, আমরা ডেটা যে কোনো জায়গায় স্টোর করতে পারি। এখন ক্লাউডে ডেটা স্টোর করছি আমরা, সেটা ইন্টারনেট আছে বলেই পসিবল। আমরা ডেটাকে ইনফরমেশনে ট্রান্সফার করতে পারছি, এটা কম্পিউটেশন টেকনোলজি আছে বলে আমরা করতে পারছি। ওকে, তো এই যে টেকনোলজিটা ইউজ করা হচ্ছে কি করার জন্য না, ইনফরমেশন তৈরি করার জন্য, চার্ট তৈরি করার জন্য, ভিডিও অডিও তৈরি করার জন্য, এই জন্য আমরা কিন্তু ইউজ করে থাকি ইনফরমেশন টেকনোলজি। ওকে, ইম্প্যাক্ট অফ আইটি বিজনেস। তো এখন সর্বত্রই ইনফরমেশন টেকনোলজি ইউজ হচ্ছে। তো শুধু বিজনেসের ক্ষেত্রে নয়, আমরা দেখতে পাচ্ছি কলেজে অনলাইন অ্যাডমিশন, কলেজে অনলাইন এক্সামিনেশন, কলেজে ই লার্নিং, এইগুলো চলছে কলেজের ক্ষেত্রে। গভর্নমেন্টও যখন জনসাধারণের সঙ্গে কমিউনিকেশন করছে, তারাও বিভিন্ন ফর্ম কিন্তু চাইছে ইন্টারনেটের মাধ্যমে, এবং সমস্ত তথ্যও কিন্তু পাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। একটা ইউনিভার্সিটি সেও কিন্তু একটা নোটিশ দিচ্ছে পাবলিকলি, তো সেটাও কিন্তু ইনফরমেশন টেকনোলজি ইউজ হয়ে আছে। তো একটা বিজনেসের ক্ষেত্রেও কিন্তু খুব বিপুলভাবে কিন্তু ইনফরমেশন টেকনোলজি ইউজ হয়ে আছে। সেটা কাস্টমারের সঙ্গে রিলেশন তৈরি করার জন্যই হোক, বা পেমেন্ট করার জন্যই হোক, পেমেন্ট মেথড যে আমরা অনলাইনে পেমেন্ট করছি, তো সেই পেমেন্ট মেথড হোক, বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য হোক, তো আইটি কিন্তু সবসময়ের জন্য ইউজ হয়ে আছে ইনফরমেশন টেকনোলজি। তো এখানে যে নতুন নতুন যেসব সেক্টর রয়েছে, সেই সব সেক্টরে আইটি কিভাবে ইউজ হচ্ছে সেটা লেখা রয়েছে। তো ব্যাংকিং সিস্টেমে আমরা এখন দেখতে পাচ্ছি যে ই ব্যাংকিং। তো ই ব্যাংকিং এর মাধ্যমে আমরা পয়সা ট্রান্সফার করতে পারছি যে কোনো জায়গায় বসে, এবং 24 আওয়ার্স কিন্তু আমরা সার্ভিস পাচ্ছি। এটা মোবাইল ব্যাংকিংও তাই, মোবাইলের সাহায্যে আমরা ট্রান্সফার করতে পারছি। তো এখন ফোনপে, পেটিএম, গুগল পে, তো অনেক ধরনের মোবাইল ব্যাংকিং সিস্টেম এসে গেছে, যেগুলোর সাহায্যে আমরা তোমার যে ফিনান্সিয়াল ট্রানজেকশন গুলো করছে। কোর ব্যাংকিং, যে কোনো ব্যাংকে পয়সা ফেলবো এবং যে কোনো ব্যাংক থেকে তুলে নিতে পারবো, যে কোনো ব্যাংকের এটিএম থেকে। তো এইটা কিন্তু পসিবল হয়েছে এই কোর ব্যাংকিং এর জন্য। ওকে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারছি বিভিন্ন জায়গায়। ওকে, তো ইন্টারনেট ব্যাংকিং এটাও কিন্তু আইটি আছে বলেই কিন্তু এগুলো সব পসিবল। 2 নম্বর যেটা ট্যুরিজম সেক্টর, আমরা একটা ট্রেনের টিকিট কাটি, আমরা এয়ারপ্লেনের টিকিট কাটি, বা আমরা তোমার যে কোনো বাসের টিকিট কাটতে গেলে কোনো একটা জায়গায় যদি আমরা ভিজিট করতে যাই, সেটা কিন্তু
অনলাইনে করতে পারি, বা কোনো একটা হোটেল বুক করতে চাই, সেই হোটেলের আমরা রেটিং দেখতে পাই, সেই রেটিং দেখে আমরা হোটেল বুক করতে পারি, সেখানে কিছু কোয়ারি করতে পারি। তো ট্যুরিজম সেক্টরে কিন্তু ইনফরমেশন টেকনোলজির বিশাল ইম্প্যাক্ট রয়েছে। এডুকেশন সেক্টরে তো আমি বললাম যে ই লার্নিং থেকে অডিওভিজুয়াল ক্লাসরুম সবকিছুই কিন্তু নোটিশ, স্টুডেন্টদের সঙ্গে যে রিলেশন, সেগুলো কিন্তু আইটির অবদান রয়েছে বেশিরভাগ। মানে এখন তো এই কোভিড সিচুয়েশনে কিন্তু এই এডুকেশন সেক্টরে ব্যাপকভাবে আইটি ইম্প্যাক্ট রয়েছে। 4 নম্বর, স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমরা স্পোর্টসের যে কোনো টিকিট কিন্তু অনলাইনে কাটতে পারি, তাই না? তো স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট বা সিনেমা দেখার জন্য আমরা কোনো অনলাইনে বুকিং করতে পারি, তো সেখানেও কিন্তু আইটির ইম্প্যাক্ট রয়েছে। অফিস অটোমেশন, সে অ্যাকাউন্টিং থেকে শুরু করে ইলেকট্রনিক্স রেকর্ড, অ্যাটেন্ডেন্স, সব কিছুই কিন্তু এই হচ্ছে তোমার ইনফরমেশন টেকনোলজির দৌলতে আমরা কিন্তু করতে পারছি। ওকে, যে কোনো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তো একটা বিশাল বড় কোম্পানির তো অনেক ব্রাঞ্চ রয়েছে, সেই সব ব্রাঞ্চের যত ইনফরমেশন যদি সেন্ট্রালাইজড না হয়, তো সেন্ট্রালাইজ কি করে করব? সেন্ট্রালাইজড হলে কিন্তু খুব সুবিধে, তো সেগুলো আমরা দেখবো পরে। তো সেটা যদি না হতো, তাহলে কিন্তু একটা কমন ডিসিশন কিন্তু নেওয়া সম্ভব হতো না। তো অফিস অটোমেশন আছে বলেই কিন্তু এগুলো পসিবল। আমরা স্যাপ ইউজ করছি, হ্যাঁ, তো বা যেটা আমি বলছি ইআরপি, তো সেইটা হচ্ছে আইটি আছে বলেই সম্ভব, এবং যেখানে আমরা একটা বিজনেসকে স্মুথলি রান করতে পারবো। ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু আমরা মোবাইল অ্যালার্ট, যে কারো যদি পেমেন্টের দরকার হয় তাকে অ্যালার্ট করে দেওয়া, যে এই মাসে পেমেন্ট আছে কিনা তাকে ইনফর্ম করা বারবার, তো সেটা কিন্তু ইনফরমেশন টেকনোলজির দৌলতে। ওকে, প্রিমিয়াম পেমেন্টও করছি, কিন্তু ইন্স্যুরেন্স যে পেমেন্ট করছি সেটাও কিন্তু বাড়িতে বসেই আমরা করতে পারি মোবাইলের থ্রু দিয়ে, বা কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজির হেল্প নিয়ে কিন্তু আমরা এই ইন্স্যুরেন্স সেক্টরেরও কাজ করতে পারছি। ওকে, তো এইগুলো হচ্ছে ইম্প্যাক্ট অফ আইটি ইন বিজনেস। বিজনেস ডেটা প্রসেসিং, এটা কি রয়েছে না, বিজনেসের ক্ষেত্রে আমরা ডেটা কিভাবে প্রসেস করি দেখবো সেটা। তো ডেটা প্রসেসিং ইজ দ্য প্রসেস থ্রু হুইচ, যেখানে কি হচ্ছে ডেটা, ফ্যাক্ট, ফিগার আর কালেক্টেড। ডেটা প্রসেসিং সিস্টেম আমরা কি করছি না, ডেটা, ফ্যাক্ট এবং ফিগারকে কালেক্ট করছি, অ্যাসাইন করছি, কমিউনিকেট করছি অন্যদের সঙ্গে। ওকে, এন্ড রিটেন ফর ফিউচার ইউজ, এবং সেটাকে স্টোর করে রাখছি ফিউচার ইউজের জন্য, বা সেখান থেকে কোনো একটা নলেজ পাওয়ার জন্য সেটাকে ফিউচার স্টোর করে রাখছি। ওকে, Hence, we can define data processing as a series of action. Data processing মানে হচ্ছে কি series of action or operation, যেটা কি করবেন, একটা ডেটাকে ইউজফুল ইনফরমেশনে কনভার্ট করবে। ওকে, তো ডেটা প্রসেসিং কি বলছেন, একটা বিজনেসে ডেটা প্রসেসিং মানে হচ্ছে যে আমরা ডেটা, ফ্যাক্ট, ফিগার এইগুলোকে কালেক্ট করছি ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে, কম্পিউটারে আমরা সেটাকে স্টোর করছি ফিউচার ইউজের জন্য, যেখান থেকে আমরা কি করছি না একটা ভালো একটা ইনফরমেশন পাবো বলে। ধরো আমি এখান থেকে একটা ইনফরমেশন পেলাম এরকম ধরনের, যে এটা হচ্ছে 20%, এটা হচ্ছে 80%, আর এখানে বললাম যে এটা হচ্ছে এটা একটা অন্য কালার, এটা একটা অন্য কালার, তো কালার দিয়ে বললাম যে আমাদের কোম্পানিতে কত পার্সেন্ট মেল রয়েছে, কত পার্সেন্ট ফিমেল রয়েছে। ওকে, তো সেটা হচ্ছে একটা চার্ট, তো সেটা হচ্ছে একটা ইনফরমেশন। তো বিভিন্ন জায়গা থেকে কি হচ্ছে, বিভিন্ন অফিস থেকে ডেটা পুট হচ্ছে, এমপ্লয়ীদের ইনফরমেশন পুট হচ্ছে, যেখান থেকে আমরা কি করছি, একটা ইনফরমেশন পাচ্ছি। তো এটা কি হচ্ছে না, কিছু সিরিজ অফ অ্যাকশনের মাধ্যমে হচ্ছে, যে প্রথমে ডেটাকে কালেকশন করছি, সেটাকে প্রসেস করছি, স্টোর করছি, এবং সেখান থেকে আমরা কি করতে পারছি না, আমরা ইনফরমেশন বের করতে পারছি। ওকে, ডেটা প্রসেসিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি রয়েছে, এখানে চারখানা অ্যাক্টিভিটি রয়েছে। তো এর আগেই আমরা দেখেছি যে সাইকেলের মধ্যে ডেটা কালেকশন রয়েছে একটা। ওকে, বিভিন্ন ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের মধ্যে ডেটা কালেকশন হয়, যেখানে আমরা কিবোর্ড দেখি, আমরা মাউস দেখি, এখন বিভিন্ন সেন্সর রয়েছে, যেমন স্মার্টফোনে প্রক্সিমিটি সেন্সর রয়েছে, জাইরোস্কোপ রয়েছে, অ্যাক্সেলোমিটার রয়েছে, রোটেশন সেন্সর রয়েছে। তো সেই সব সেন্সর থেকে ডেটা কালেক্ট করা হচ্ছে। হ্যাঁ, সেই ডেটাটাকে কি করছি না, কনভার্ট করছি আমরা, সেই ডেটাটাকে কনভার্ট করছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্নভাবে ডেটাগুলো আসছে, সেটাকে একটা স্ট্রাকচার ফরম্যাটে আমরা কনভার্ট করছি। স্ট্রাকচার ফরম্যাট মানে এরকম ধরনের যে
ধরো কেউ লিখেছে, ধরো একটা প্রোডাক্ট অনেকজন কিনেছে অ্যামাজন থেকে, ওকে? তো সেই প্রোডাক্টটার যখন রিভিউ দিচ্ছে, কেউ লিখলো প্রোডাক্ট ইজ ভেরি গুড, কেউ লিখলো শুধু গুড, কেউ লিখলো ভেরি ব্যাড, কেউ লিখলো শুধু ব্যাড। তো এইগুলো থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা করতে পারি একটা রেটিং করতে পারি, ওকে? তো এই ভেরি গুড, ব্যাড, এরকম কেউ বিশাল বড় সেন্টেন্স, কেউ বেঙ্গলিতে, কেউ ইংলিশে লিখেছে, কেউ স্প্যানিশে লিখেছে। তো সেইগুলো হচ্ছে আনস্ট্রাকচার ডেটা, সেখান থেকে আমরা কি করলাম, স্ট্রাকচারে কনভার্ট করলাম, করে আমরা রেটিং দেখলাম যে এর হচ্ছে রেটিং হচ্ছে 4.5, তাহলে প্রোডাক্টটা হচ্ছে ভালো হবে, আমরা তখন পারচেজ করছি, ওকে? তো সেই কনভার্সন এবং সেগুলোকে ম্যানিপুলেট করা, ক্যালকুলেশন করা এবং একটা রেজাল্ট তৈরি করা, এই যে রেটিংটা যে তৈরি হচ্ছে, একটা রেট তৈরি করছে, তো এটা একটা ইনফরমেশনের মধ্যে পড়ে। তো এইগুলো হচ্ছে কি না, এই চারটে হচ্ছে ডেটা প্রসেসিং এর অ্যাক্টিভিটিস। এই সিরিজ অফ অ্যাক্টিভিটিস দ্বারাই কিন্তু ডেটাকে আমরা ইনফরমেশনে কনভার্ট করতে পারছি। ওকে, ইন্টার অর্গানাইজেশনাল কমিউনিকেশন। তো ডেটা তৈরি হয়, আমি আগেই বলেছিলাম যে একটা কোম্পানির মধ্যেই কিছু ডেটা তৈরি হয়, যেমন এমপ্লয়ি কতজন রয়েছে, কতজন, একটা স্কুলের ক্ষেত্রে ধরা যাক যে কতগুলো স্টুডেন্ট রয়েছে, কটা ডিপার্টমেন্ট রয়েছে, স্টুডেন্টদের কিরকম মার্কস আসছে ইউনিভার্সিটিতে, পজিশন আছে কিনা, সেগুলো হচ্ছে ইন্টারনাল ডেটা, ওকে? কলেজের মধ্যে কটা চেয়ার রয়েছে, কটা বেঞ্চ রয়েছে, কটা রুম রয়েছে, কটা ল্যাব রয়েছে, কতগুলো কম্পিউটার রয়েছে, এগুলো সব ইন্টারনাল ডেটা। আর এক্সটার্নাল ডেটা কি না, তোমার হচ্ছে যেগুলো হচ্ছে কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে অনলাইনে, ওকে? বা এরকম ধরনের যে কোন একটা টেন্ডার, কোন একটা হয়তো বিল্ডিং তৈরি হবে, সেখান থেকে মাল মেটেরিয়াল নিতে হবে, তো অন্য একটা অর্গানাইজেশনের সঙ্গে কিছু যে ডিল হচ্ছে, বা কে কিরকম ভাবে টেন্ডার জমা করেছে, তো সেই ডেটাগুলো হচ্ছে কি না এক্সটার্নাল যে ডেটা। তো ইন্টারনাল অর্গানাইজেশনের যে ডেটা বলছে কি না, কমিউনিকেশন ডিসক্রাইব দ্য কমিউনিকেশন বিটুইন দ্য সেপারেট ইন্টার অর্গানাইজেশনাল, ওকে? তো দু ধরনের রয়েছে, একটা হচ্ছে ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার। তো ইন্টার হচ্ছে ডিফারেন্ট অর্গানাইজেশনের সঙ্গে, ওকে? ইন্টার হচ্ছে ডিফারেন্ট অর্গানাইজেশন, আর ইন্ট্রা হচ্ছে নিজেদের অর্গানাইজেশনের মধ্যেই যত ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোর সঙ্গে। তো এখানে হচ্ছে সেপারেট অর্গানাইজেশন কি করছে, কমিউনিকেট করছে, যেমন হচ্ছে নেগোসিয়েশন ফর এ লং টার্ম বিজনেস এগ্রিমেন্ট। তো কোনো একটা পারচেজ হোক বা মার্কেটিং হোক বা সেলস এর যাই হোক, সেখানে কোনো একটা এগ্রিমেন্ট করছি লং টার্ম পলিসির জন্য, লং টার্ম বিজনেস রান করার জন্য কোনো একটা নেগোসিয়েশন বা এগ্রিমেন্ট চলছে, সেটা হচ্ছে কি দুটো অর্গানাইজেশন রয়েছে, ওকে? দুটো অর্গানাইজেশন রয়েছে, দুটো অর্গানাইজেশনের মধ্যে কমিউনিকেশন চলছে, এইগুলোকে আমরা কি বলছি না ইন্টার ইন্টার অর্গানাইজেশনাল কমিউনিকেশন, ওকে? যেমন আমি বলছিলাম টেন্ডার, এগ্রিমেন্ট, ল, ট্যাক্স, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের একটা কোম্পানির মধ্যে কিন্তু সবকিছু হয় না, ওকে? একটা কোম্পানির মধ্যেই সবকিছু হয় না। যেমন হচ্ছে একটা কলেজ, সে কি করবে না, বিল্ডিং তৈরি করার জন্য একটা ডিপার্টমেন্ট রয়েছে, রং তৈরি করার জন্য একটা ডিপার্টমেন্ট রয়েছে, এরকম কিন্তু হয় না, ওকে? তো এখানে কি হচ্ছে না, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যে ম্যাথ, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, এদের মধ্যে কিন্তু কমিউনিকেশন চলছে, এইটা হচ্ছে ইন্ট্রা অর্গানাইজেশনাল কমিউনিকেশন। আর ইন্টার মানে হচ্ছে অন্য সেপারেট অর্গানাইজেশনের সঙ্গে যে কমিউনিকেশন রয়েছে সেটাকে বলছে, ওকে? তো এই তো বোঝা গেছে যে ইন্টার অর্গানাইজেশনালটা কি, এটা হচ্ছে মানে লং টার্ম পলিসির জন্য কিন্তু আমরা ইউজ করে থাকি এটা। আর ইন্টার অর্গানাইজেশন হচ্ছে কি না, একটা অর্গানাইজেশনের মধ্যেই যে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, বা একটা অর্গানাইজেশনের মধ্যে অনেকগুলো এমপ্লয় রয়েছে, তাদের মধ্যে যে কমিউনিকেশন সেটাকে আমরা বলছি, ওকে? যেমন হচ্ছে নিজেদের মধ্যে একটা অর্গানাইজেশনের মধ্যে অনেকগুলো এমপ্লয় রয়েছে, তারা কোনো একটা প্রজেক্টের জন্য কাজ করছে, তো তারা নিজেদের মধ্যে যদি কোনো মেল এক্সচেঞ্জ করে, তো সেটা হচ্ছে ইন্টার অর্গানাইজেশনাল কমিউনিকেশন। বা কোনো একটা হলিডে রয়েছে, সেই হলিডেতে ছুটি কিনা, তো হিউম্যান রিসোর্স ম্যানেজার কি করলো, সেটা একটা নোটিফিকেশন করলো, সেটা এই এমপ্লয়িরাই অনলি জানতে পারবে, বাকিরা কেউ কিন্তু জানতে পারছে না। তো সেটা হচ্ছে ইন্টার অর্গানাইজেশনাল কমিউনিকেশন, ওকে? এরপর আসছে যে বিপিও। তো বিপিও হচ্ছে কি, বিজনেস প্রসেস আউটসোর্সিং। তো বিজনেস প্রসেস আউটসোর্সিং হচ্ছে কি না, একটা বিজনেস চালাতে গেলে, ওকে? ধরছি আমি একটা কলেজ, ওকে? তো এই একটা কলেজ, এই কলেজ চালাতে গেলে আমি কি রং মিস্ত্রি রেখে দেবো কলেজের মধ্যে, বা রং মিস্ত্রির জন্য একটা কোম্পানি খুলবো, এবার রং তৈরি করার জন্য মেশিনও কিনবো,
সেই রঙেতে যে কেমিক্যাল রয়েছে তার জন্য আবার কি আমি কি একটা ল্যাব তৈরি করব? এইগুলো কি তৈরি করব? এইগুলো তো আননেসেসারি। একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়াশোনা রিলেটেড শুধু কাজ হবে। এবার বিল্ডিং বেঞ্চ এইসব তৈরি হবে ঠিকই, এগুলো কি হবে না অন্য আর একটা অর্গানাইজেশন যারা ওইসব কাজ করে, যারা বেঞ্চ আরে তৈরি করে, তাদেরকে আমি কি করব, যখন বেঞ্চ তৈরি করব তাদেরকে ডাকবো। যারা হচ্ছে অডিট করে তাদেরকে আমরা ডাকবো যখন অডিটের দরকার হবে। ওকে, আমি কলেজের মধ্যেই কিন্তু আম, আম, একটা অডিট ফার্ম তৈরি করব যারা শুধু অডিট ওইসব করবে। তো বড় ফার্মের ক্ষেত্রে হয়তো হতে পারে, হ্যাঁ। কিন্তু অনেক কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু অন্য অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে থাকে। ওকে, যেমন ধরছি যে একটা হচ্ছে ধরো হচ্ছে একটা হচ্ছে ওকে, এশিয়ান পেইন্ট একটা কালার। ওকে, এশিয়ান পেইন্ট একটা কালার কোম্পানি, সে কালার তৈরি করে, রং তৈরি করে। ওকে, তো এরা হচ্ছে কি না রং তৈরি করে, তো তার জন্য ল্যাব, তার জন্য বিভিন্ন সেলস মার্কেটিং এসব ডিপার্টমেন্ট রয়েছে। ওকে, কিন্তু তারা কি না মানে কাস্টমার কেয়ারের জন্য, ওকে, তাদের রং মানে রঙের ডিপেতে নিশ্চয়ই লেখা থাকবে, দেখবে যে একটা কাস্টমার কেয়ার নম্বর বলে। তো এর কাস্টমার কেয়ারটা কি, যারা কাস্টমার কেয়ার হ্যান্ডেল করে, ওকে, যারা কাস্টমার কেয়ার হ্যান্ডেল করে, যাদের অনেক এমপ্লয়ি রয়েছে কাস্টমারকে হ্যান্ডেল করা, তাদের কমিউনিকেশন ভালো, ওকে, তাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়। ওকে, যে প্রতি বছর তোমরা কত টাকা করে নেবে, ওকে, সেই এগ্রিমেন্টটা হয়। এবং এরা কি করে, ওই কলগুলো হ্যান্ডেল করে। তো এশিয়ান পেইন্টের হয়ে এরা কাজ করছে। ওকে, তো এই যে কোম্পানি রয়েছে এটা কি করছে না আউটসোর্স করছে এই বিজনেসটা চলার জন্য, আউটসোর্স করছে, বাইরে থেকে ইম্পোর্ট করা হচ্ছে অন্য কোনো এমপ্লয়ি, অন্য কোনো এক্সপিরিয়েন্স যেটা কোনো একটা কোম্পানিতে নেই, সেটা বাইরে থেকে ইম্পোর্ট করে কাজটা করানো হচ্ছে। এইটাকেই বলা হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং। মানে বিজনেসটাকে রান করানোর জন্য কোনো এক্সট্রা কিছু কাজ বা কিছু অ্যাক্টিভিটিস যেটা খুব এক্সপিরিয়েন্স লোকের দরকার রয়েছে, যেটা আমাদের কোম্পানিতে পসিবল নয় সেটা তৈরি করা, সেটা অন্য কোম্পানির হেল্প নেওয়া হয়, অন্য কোনো একটা হিউম্যানের হেল্প নেওয়া হয়, অন্য কোনো একটা এক্সপার্টিস এর হেল্প নেওয়া হয়। তো সেইটাকে আমরা বিপিও বলছি, বিজনেস প্রসেস আউটসোর্সিং। ওকে, তো বিপিও ইজ এ কি না টাইপ অফ আউটসোর্সিং ইন হুইচ কোম্পানি আউটসোর্স করছে এ স্পেসিফিক অ্যাক্টিভিটি, কোন একটা অ্যাক্টিভিটি, যেটা আমি বললাম কাস্টমার কেয়ার অ্যাক্টিভিটি, বা যে কোনো প্রসেস রিলেটেড, বা হতে পারে অডিট, বা কোনো একটা কলেজ তো একটা উকিল তৈরি করবে না, ধরো কোন একটা কলেজের কোন একটা লিগ্যাল ম্যাটার রয়েছে, সেটাকে হ্যান্ডেল করার জন্য কলেজে কি একটা উকিল রেখে দিতে হবে না? হ্যাঁ, সেই উকিলের জন্য কিন্তু আমরা অন্য আর একটা জায়গায় আউটসোর্স করব, তো থার্ড পার্টি ইউজ করব সার্ভিস প্রোভাইডার হিসাবে, তারা এই সার্ভিসটা দেবে, তার জন্য তারা কি একটা রেমুনারেশন নেবে। ওকে, তো সেইটাকে আমরা বিপিও বলছি। The concept of BPO involves the fact that companies want to concentrate on the core competency and outsource other important but non-core process। মানে এটা বলতে চাইছে যে যে কোম্পানি যে যা কাজ করছে তার উপরে বেশি কনসেন্ট্রেট করতে পারবে, ওকে, তখনই যদি যেটা দরকার হবে সেইটা যদি বাইরে থেকে নিয়ে নিতে পারে। ওকে, যদি কোনো একটা কোম্পানির ক্ষেত্রে ল দরকার হচ্ছে, তো ল এর জন্য ওখানে যদি বেশি কনসেন্ট্রেট করা হয়, তার প্রোডাক্টের দিকে মাথা থাকবে না, প্রোডাক্টের দিকে কনসেন্ট্রেশন থাকবে না, প্রোডাক্ট খারাপ হয়ে যাবে, ম্যানুফ্যাকচারিং খারাপ হয়ে যাবে। ওকে, তো কোর যে কোম্পানি রয়েছে, যে বিজনেস, যেটার জন্য বিজনেস, সেইটার উপর কনসেন্ট্রেট করতে গেলে আমাদের কিছু আউটসোর্স করতে হবে। ওকে, তো তার জন্য দরকার হচ্ছে বিপিও। ওকে, বিপিও ক ধরনের রয়েছে না, বিপিও হচ্ছে বেসিস অফ ফাংশনের উপর ডিপেন্ড করে দুটো ভাগে হয়। একটা হচ্ছে ব্যাক অফিস ওয়ার্ক, আর একটা হচ্ছে ফ্রন্ট অফিস ওয়ার্ক। ব্যাক অফিসে মানে ধরছি যে ব্যাক অফিসের উপরে ইন্টারনাল বিজনেস ফাংশন যেটা রয়েছে, যেমন আমি বললাম যে অডিট করার জন্য, ওকে, বা পেরোল বা এইচআরএম এইসবের জন্য, তো এটা হচ্ছে ব্যাক অফিস। আর ফ্রন্ট অফিসের জন্য কি হচ্ছে না কাস্টমার কেয়ার, যেটা বা টেকনিক্যাল কোনো সাপোর্ট, বাইরে থেকে কোনো কম্পিউটার খারাপ হয়ে গেছে, বাইরে থেকে কোনো লোক আসছে সারাতে, বা কোনো একটা মেনটেনেন্স এর জন্য। ওকে, তো যেমন বিভিন্ন বড় বড় হসপিটালে যে যে সব পরিষ্কার টরিষ্কার করার জন্য বাইরে থেকে একটা এজেন্সিকে দেয়া রয়েছে, যারা এগুলো পরিষ্কার করছে। তো হসপিটাল যদি পরিষ্কারের ওপর কনসেন্ট্রেট করে, তারা যদি পরিষ্কারের জন্য লোকজন রিক্রুট করে, তাহলে কিন্তু তাদের যে
হসপিটালের যে অ্যাক্টিভিটিস, মেইন অ্যাক্টিভিটিস চিকিৎসা করা, সেই অ্যাক্টিভিটিস থেকে কিন্তু দূরে সরে যাবে। ওকে, আর জিওগ্রাফি এরিয়া অনুযায়ী কিন্তু তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে অফশোর, একটা হচ্ছে নিয়ার শোর, একটা হচ্ছে অনশোর। ওকে, তো প্রথমে আমি বলি অনশোরের ক্ষেত্রে বলি যে অনশোর হচ্ছে একটা কান্ট্রিতে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি ওই কান্ট্রিতেই আর একটা কোম্পানি থেকে কোনো একটা কাজ সেটা সাহায্য পাচ্ছে। ওকে, তো সেটা হচ্ছে কি না অনশোর, মানে একই কান্ট্রি হতে হবে। যেমন ইন্ডিয়াতে আমি কি করলাম না, ওয়েস্ট বেঙ্গলের একটা ধরো সফটওয়্যার, ধরো ই আবগারি যে সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে তোমার পাঞ্জাব বা তোমার উড়িষ্যা বা ত্রিপুরাতে হচ্ছে কি না ওদের হচ্ছে কি না ই আবগারি যে সফটওয়্যারটা এরা কি করছে না সাপোর্ট করছে। ওকে, সাপোর্ট দিচ্ছে। তো সেটার ক্ষেত্রে কি না একটা কান্ট্রির মধ্যেই হলো, তো সেটা হচ্ছে অনশোর। নিয়ার শোর হচ্ছে কি না একটা কান্ট্রির আশাপাশি যে কান্ট্রিগুলো রয়েছে, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে নেপাল হতে পারে, বাংলাদেশ হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, এদের কাছ থেকে যদি কোনো সাপোর্ট নেওয়া হয়, ওকে, যদি আউটসোর্স করা হয়। আর অফশোর হচ্ছে যেটা টাইম জোন, মানে ডিফারেন্ট টাইম জোন যদি হয়ে যায়, ওকে, টাইম জোন যদি ডিফারেন্ট হয়ে যায় সেটা হচ্ছে অনেক দূরে হতে পারে। যেমন আমেরিকার কাছ থেকে যদি ইন্ডিয়া কিছু হেল্প নেয়, বা আমেরিকার কোনো কোম্পানি যদি ইন্ডিয়ার হেল্প নেয় তখন। ওকে, তো ধরো কোভিড নিয়ে যেটা হচ্ছে রিসার্চ চলছে। ওকে, তো ভারতের মধ্যে ভ্যাকসিন তৈরি করার যে মেশিন, কয়েক সেকেন্ডে কয়েকশো ভ্যাকসিন তৈরি করার যে মেশিন সেটা কিন্তু রয়েছে ধরো। ওকে, আর কোন একটা রিসার্চ ল্যাব সে হয়তো এটা হয়তো আমেরিকার কোনো কোম্পানি হতে পারে যে কিন্তু ভ্যাকসিনের ফর্মুলাটা বের করেছে। সে কি করবে, একে কি করবে ওই ফর্মুলাটা দেবে ম্যানুফ্যাকচারিং করার জন্য, কারণ এদের কাছে কিন্তু যন্ত্রপাতি নেই। তো তখন কি দরকার না আউটসোর্সিং দরকার। তো এই আউটসোর্সিংটা হয়ে যাবে কি না অফসোর্স, মানে একটা কান্ট্রি থেকে অন্য আর একটা টাইম জোনের কান্ট্রি যদি হয়ে যায়। ওকে, তো বিপিও বোঝা গেল, টাইপটাও বোঝা গেল। বিপিও কি কি সার্ভিস প্রোভাইড করে না, কাস্টমার কেয়ার সার্ভিস বললাম, যেমন এশিয়ান পেইন্টস এর কাস্টমার কেয়ার হচ্ছে অন্য আরেকটা কোম্পানির কাস্টমার, যেটা হচ্ছে কাস্টমার কেয়ার যারা সার্ভিস প্রোভাইড করে তাদের মধ্যে 4-5 জন মিলে সেইটাকে হ্যান্ডেল করে। টেকনিক্যাল সার্ভিস দিতে এটা হতে পারে, টেকনিক্যাল সার্ভিস বিপিওতে হতে পারে, যেমন কোনো কম্পিউটার খারাপ হয়ে গেছে বা কম্পিউটারের যে এএমসি করা হয়, তো সেটা হচ্ছে অন্য কোনো কম্পিউটার যারা সারায় তাদের সঙ্গে কিন্তু কমিউনিকেট করা হয়। টেলিমার্কেটিং, ওকে, কেউ ফোন করে করে টেলিমার্কেটিং করবে, তো সেই ফোন করার লোক কিন্তু আমাদের কোম্পানিতে হয়তো নেই, তো আমরা কি করব অন্য কোম্পানিকে দেবো। তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তাই হয় যে একটা কোম্পানি যে এটা ইন্স্যুরেন্স দেয় তাদের মার্কেটিং এর জন্য অন্য কোম্পানি কিন্তু খাটে। ওকে, অনলাইন রিসার্চ করার জন্য কিন্তু আমরা দেখেছি যে এটা বিপিও খুব ইউজ হয়ে থাকে। যেমন আমি বলছি কোন একটা জিনিসকে নিয়ে আমি রিসার্চ করতে চাই, তো সার্ভে দরকার। তো কোন একটা জায়গায় সার্ভে হচ্ছে, ধরো ইন্ডিয়াতে একটা সার্ভে হচ্ছে, আমেরিকাতে সার্ভে হচ্ছে, জাপানে সার্ভে হচ্ছে। তো এই সার্ভের রিপোর্ট গুলো কি হচ্ছে না একজন পাচ্ছে, সে ধরো আইআইটি খড়গপুর সে কি করবে একটা সার্ভে করবে, একটা রিসার্চ করবে, তারা কি করলো একটা কোম্পানিকে দিল, যেটা আমেরিকার কোম্পানি, সে কি করবে বিভিন্ন জায়গা থেকে আমেরিকার ডেটাগুলোকে দেবে। হ্যাঁ, এ হচ্ছে জার্মানির ডেটা দেবে, জাপানের ডেটা দেবে, সেখান থেকে একটা বড় রিসার্চ তৈরি হবে। তো এইগুলো কি সার্ভে করার জন্য কিন্তু রিসার্চের ক্ষেত্রেও কিন্তু এই বিপিওর কিন্তু খুব রেয়াজ রয়েছে, বিপিওর কাজটা রয়েছে। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বিপিওর কি কি রয়েছে না, অ্যাডভান্টেজ যেটা রয়েছে বললাম, যেটা ফোকাস করতে পারবে যে কোর যে বিজনেস যে পলিসি রয়েছে সেটার উপর। ওকে, কস্টকে রিডাকশন করতে পারবে, যে অন্য জায়গায় অন্য বিজনেস, অন্য বিল্ডিং, অন্য এমপ্লয়িকে রিক্রুট করার জন্য যে সময়, তার জন্য যে কনসেন্ট্রেশন সেইটা রাখছে না, তো সেখানে হচ্ছে কস্ট কমে যাবে। শুধু কি একটা সার্ভিসের জন্য আমরা পয়সাটা দিয়ে দেবো বাস কোম্পানি, তাতেই কিন্তু এটা কাজ করবে। ওকে, ইনক্রিজ এফিসিয়েন্সি অফ দ্য বিজনেস প্রসেস, আমরা যে কোম্পানি যেটা নিয়ে কাজ করছে সেটাতে এফিসিয়েন্সি, মানে অনেক প্রোডাকশন বাড়াতে পারে ওটার উপর যদি কনসেন্ট্রেট করা যায়। ওকে, তারপর হচ্ছে মোর এমপ্লয় জেনারেশন করতে পারে ওখান থেকে। যখন মানে যদি বিপিও হয় তখন অনেক এমপ্লয় জেনারেট হবে। ওকে, বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন রকম, একটা কোম্পানি যদি সবকিছুই কাজ করে তাহলে অন্য কোম্পানি তো উঠবেই না, বড় হতেই পারবে না। তো এখানে কিন্তু অনেক এমপ্লয় জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর 24/7 সার্ভিস রয়েছে। এটা যেমন হচ্ছে একটা কোম্পানি যেটা হচ্ছে 12 ঘন্টা হয়তো ওপেন হয়ে থাকে, তাদের কাস্টমার কেয়ার নেই। তো যে কোম্পানি হচ্ছে 24 আওয়ার্স ওপেন রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু এই কাস্টমার কেয়ার সার্ভিসটা করানো হচ্ছে। ওকে, ডিসঅ্যাডভান্টেজ কি না, থার্ড পার্টির উপর প্রচুর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। থার্ড পার্টিটা যেমন কাস্টমার কেয়ার কি যে সাপোর্ট দিচ্ছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। তো এখানে কি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি আমরা। আর লেস ফোকাস অন কোয়ালিটি, আমরা হচ্ছে ওই যে কোয়ালিটিটা আমরা যদি বাড়াতে চাই কিন্তু সেটা হচ্ছে না, কারণ থার্ড পার্টি ওটা করতে পারছে না বলে। ওকে, তো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়বে। ওকে, একটা রয়েছে যে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা কেএমএস। নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা কি বলছে না, it is how the corporation use and take advantage of data or information they acquire. নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম কিরকম ধরনের, দেখো কিভাবে কোনো একটা অর্গানাইজেশন ডেটাকে নিয়ে তার অ্যাডভান্টেজ নিতে পারে। ওকে, তো সেই ম্যানেজমেন্ট সিস্টেমটা দরকার। না হলে কিন্তু ডেটা গেল কম্পিউটারে, সেখান থেকে ইনফরমেশন তৈরি হলো, কিন্তু সেখান থেকে একটা ডিসিশন যে নেবো, ওকে, সেই ডিসিশন নেওয়ার জন্য কিন্তু নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। ওকে, ইট ইজ এ প্রসেস অফ কি বলছে না, ডেটাকে অ্যাকোয়ার করা, সেটাকে ইভ্যালুয়েট করা এবং সেটাকে ইউটিলাইজ ইনফরমেশন তৈরি করা, যেখান থেকে আমরা কি করব, রাইট ইনফরমেশন রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার জন্য কিন্তু কাজে লাগবে। ওকে, তো যেমন এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কথা বলি বা এক্সপার্ট সিস্টেম যেগুলো। ওকে, যেমন ধরো আমি বলছি যে কম্পিউটারের মধ্যে আমি কি না, আমি বললাম যে আমার আমার সর্দি হয়েছে 2 দিন ধরে, আমার কফ হয়েছে, আমার হেন হয়েছে তেন হয়েছে, ব্লাডের মধ্যে এই এই রয়েছে বলে আমি যখন সাবমিট করব, কম্পিউটার আমাকে বলে দেবে যে আচ্ছা তাহলে তোমার কি হয়েছে, তোমাকে কিছু মেডিসিন রেকমেন্ড করে দেবে। তো এইগুলোকে আমরা বলছি যে মানে এক্সপার্ট সিস্টেম, বা এগুলো তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে। মানে মেশিনকে আমরা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট করছি বিভিন্ন ডেটাকে দিয়ে। তারপর মেশিন বুঝতে পারছে ও তাহলে এরকম যদি হয় তাহলে আমার কি হতে পারে। ওকে, যেমন হচ্ছে ধরছি যে এরকম ধরনের একটা গ্যাপ রয়েছে, ধরো একটা শেয়ার মার্কেটের ধরো গ্যাপটা এরকম ধরনের যাচ্ছে। ওকে, এরকম ধরনের যাচ্ছে। তো যখন এই অবস্থায় রয়েছে এখানটায়, তখন আমরা বলতেই পারি যে এর পরেরটা কিন্তু যখন এই জায়গাটা রয়েছে তখন আমি বলতেই পারি এর পরে এইরকম যেতে পারে, এরকম যেতে পারে বা এরকম যেতে পারে। হঠাৎ করে এখান থেকে তো অনেক দূরে যাবে না, বা হঠাৎ করে এখান থেকে তো জিরোতে চলে আসবে না, এরকম হঠাৎ করে এরকম নেমে যাবে না, এটা নামলে এরকম ধরনের নামবে। তো আমরা কি করতে পারি, প্রেডিক্ট করতে পারবো যে এর পরে কি হতে চলেছে। তো এইগুলো হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে। বা আমি বললাম যে এরকম ধরনের যে ধরো আমি একটা কোম্পানি খুলেছি, যেই কোম্পানিতে ধরো কিছু এমপ্লয় নেওয়া হবে। হ্যাঁ, আর আমি কি করেছি যে আহ, বললাম যে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে। ওকে, তো একটা কোম্পানিতে আমার কিছু এমপ্লয় দরকার, তার জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে। এবার কি করা হবে না, প্রচুর অ্যাপ্লিকেশন করেছে। তো আমি সেখান থেকে দেখলাম যে আচ্ছা দেখি এরকম একটা চার্ট তৈরি করি। ওকে, এরকম একটা চার্ট তৈরি করলাম যে মাধ্যমিক পাস কতগুলো, এইচএস পাস কতগুলো, গ্র্যাজুয়েশন কতগুলো, পিএইচডি কতগুলো, এরকম দেখে নিলাম। ওকে, তো এখান থেকে দেখে নিলাম যে আমার দরকার হয়তো 10 জনকে দরকার, পিএইচডি দেখলাম 5 জন রয়েছে, আর এখানে ধরো রয়েছে 15 জন। ওকে, এখানে 15 জন, তাহলে পিএইচডির 5 জনকেই আমি নিয়ে নিচ্ছি। আর বাকি যেটা গ্র্যাজুয়েট রয়েছে সেই 15 জনকে নিয়ে আমি কি করবো, একটা ইন্টারভিউ করে নিলাম, বাকি এদেরকে আমি ডাকবোই না। ওকে, বা এই মাধ্যমিক পাস তো অনেক বড় হয়। ওকে, বা এইচএস পাস এরকম ধরনের হয়, তো এদেরকে আমি ডাকবোই না। তো এই যে চার্টটা তৈরি হবে কি থেকে না, ডেটা থেকে তৈরি হবে। ওকে, তো এই যে চার্টটা তৈরি করবো এটা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে আসবে, যে বিভিন্ন চার্টের মাধ্যমে আমরা কিছু ইনফরমেশন পাবো, যেখান থেকে আমরা কি করতে পারবো, কোনো ডিসিশন নিতে পারবো। ওকে, তো এই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বোঝা যাচ্ছে যে ডেটাকে অ্যাকোয়ার করা, সেটা ইভ্যালুয়েট করা এবং সেটাকে ইনফরমেশনে পরিণত করা, যেখান থেকে রাইট টাইমে রাইট ডিসিশন আমরা নিতে পারি। ওকে, আচ্ছা, ওকে, এরপর আসছি যে সিস্টেম সম্পর্কে। সিস্টেম কি, তো কম্পিউটার হচ্ছে যেমন একটা সিস্টেম। তো সিস্টেম হচ্ছে কি না, যে কোনো সিস্টেম তৈরি করতে গেলে যেমন একটা আমাদের যে হিউম্যান সিস্টেম রয়েছে, যে হিউম্যানের মধ্যে কি রয়েছে না, ব্রেন হচ্ছে কিছু ক্যালকুলেশন করছে, হাত পা আমরা কি করছি না, হাত দিয়ে কিছু আমরা অ্যাকশন তৈরি করি, পা দিয়ে আমরা হাঁটি। ওকে, তো
হাত, পা, প্রতিটা আঙুল, পা, তোমার বডি, স্পাইনাল কর্ড, তোমার মাথা, সবকিছু, কান টান, সবকিছু সবকিছু কিন্তু একটা হিউম্যানকে পরিচালনা করার জন্য কাজ করছে। তো হিউম্যান যে সিস্টেমটা, সেটার জন্য সবারই অবদান রয়েছে। তো একটা কমন গোল পরিচালনা করার জন্য সবাই কিছু না কিছু কাজ করছে। যে আমি একটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় হেঁটে যাব, ওকে। তো হাত যেমন কাজ করছে, পাও পা যেমন কাজ করছে, হাতও তেমন কাজ করছে, মাথা, কান টান সবই কিন্তু, চোখ টোক সবই কিন্তু কাজ করছে এটা এখান থেকে এখান পর্যন্ত যাওয়ার জন্য, ওকে। তো সবাই কিছু কিছু কন্ট্রিবিউশন দিয়েই কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারি। তো এইটা হচ্ছে একটা হিউম্যান সিস্টেম। তো কম্পিউটারের ক্ষেত্রেও কম্পিউটার কিছু কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়, ওকে। কম্পিউটার কিছু কম্পোনেন্ট দিয়ে তৈরি হয় এবং সেই কম্পোনেন্ট গুলো জুড়েই তৈরি হয় কি একটা কম্পিউটার সিস্টেম। প্রতিটা কিন্তু একটা আলাদা আলাদা কাজ রয়েছে। তো সিস্টেম মানে কি বলছে না, সিস্টেম হচ্ছে সেট অফ এলিমেন্টস, যে কম্পিউটারের মধ্যে যে এলিমেন্ট রয়েছে, সেট অফ এলিমেন্টস, সেটা প্রসেসর হতে পারে, ইনপুট ডিভাইস হতে পারে, আউটপুট ডিভাইস হতে পারে, মেমোরি হতে পারে, ওকে। সেই কম্পোনেন্টস গুলো যেটা কি করছে, দ্যাট ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করছে, অ্যান্ড ইন্টারঅ্যাক্টস টু অ্যাকমপ্লিশ গোলস, যে কোনো একটা কমন গোল রয়েছে, সেইটাকে কমপ্লিট করতে গিয়ে সবাই কিন্তু কম্পোনেন্ট গুলো একটা কানেকশন তৈরি করেছে এবং তারা কিন্তু সবাই কিছু কিছু অ্যাক্টিভিটিস করছে যেটা ওই সিস্টেমটাকে পরিচালনা করবে, ওকে। তো সেটাকে আমরা বলছি সিস্টেম। সেই সিস্টেম হচ্ছে দু ধরনের হয়, একটা ওপেন সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম। ওপেন সিস্টেম কি না, ওপেন সিস্টেম হচ্ছে এরকম ধরনের যে হিয়ার ফিডব্যাক ইজ টেকেন রেগুলারলি। মানে এমন একটা সিস্টেম, সে কি করছে না, কিছু আউটপুট দিচ্ছে, সেই আউটপুটটা কি হচ্ছে না, সেখান থেকে আমি একটা ফিডব্যাক পাচ্ছি, সেই ফিডব্যাকটা দিয়ে আবার কি করছি, মেশিনটাকে আরো উন্নত করলাম, তারপরে কি আউটপুট পেলো সেখান থেকে আবার আরো উন্নত করলাম, এইভাবে কিন্তু একটা সিস্টেম উন্নত হচ্ছে। তো সেটাকে আমরা বলছি ওপেন সিস্টেম। আর ক্লোজ সিস্টেম হচ্ছে কি, less amount of information is exchanged by the external environment, okay। তো ক্লোজ সিস্টেম হচ্ছে কি, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে কিন্তু খুব একটা বেশি রিলেশন নেই, লেস অ্যামাউন্ট অফ ইনফরমেশন কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে, যেটা কি না কোম্পানির মধ্যেই যত কিছু যা ডেটা রয়েছে সেইগুলো দিয়েই কিন্তু যে সিস্টেমগুলো তৈরি হচ্ছে সেইগুলোকে ক্লোজ সিস্টেম বলছে, ওকে। তো ওপেন সিস্টেমের মধ্যে কিরকম ধরনের, যেমন হচ্ছে ধরছি কোনো একটা গভর্নমেন্ট কি করেছে, কোনো একটা পলিসি বের করেছে, ওকে। কোনো একটা পলিসি বের করেছে এবং পাবলিক কি করছে, সেই পলিসিটাকে নেওয়ার জন্য সব জায়গায় লাইনে দাঁড়াচ্ছে এবং সবাই কিন্তু একটা ফিডব্যাক দিচ্ছে যে এরকম হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো, বা তারা কি করছে, দিনকে দিন বেড়ে যাচ্ছে, তার মানে গভর্নমেন্টের ওই পলিসিটাকে কি করতে হবে, যে আরো কিছুদিন এক্সটেন্ড করতে হবে। যদি দেখা যায় যে যে লোকজন কমে যাচ্ছে, তখন ওই পলিসিটাকে বেশি দিন রাখা যাবে না, হ্যাঁ। তাহলে কিছু খরচা বেশি হবে কিন্তু কাজ কম হবে, তাই না? তো এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের ডেটাকে নিয়ে কোনো একটা সফটওয়্যারকে পরিচালনা করা হচ্ছে, সেই সফটওয়্যারকে মডিফিকেশন হচ্ছে, এইগুলোকে আমরা ওপেন সিস্টেম বলছি, ওকে। ওপেন সিস্টেম, ফিডব্যাক নেওয়া হচ্ছে, সেইটার অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে সিস্টেমটাকে, নতুন আরো ভালো একটা সিস্টেম, একটা হেলদি সিস্টেম তৈরি করার জন্য। আর কিন্তু ক্লোজ সিস্টেম সেটা হচ্ছে না, সেটা কি হচ্ছে, কম ফিডব্যাক নিচ্ছে এবং এবং ইন্টারনাল যে ডেটা রয়েছে সেই ডেটার মতোই কিন্তু কাজ করে করে যাচ্ছে, সেগুলোকে আমরা ক্লোজ সিস্টেম বলছি, ওকে। তো দু ধরনের সিস্টেম রয়েছে, একটা ওপেন সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম। তো কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম, এটা একটা সিস্টেম যেটা হচ্ছে কম্পিউটার যেখানে ইনভলভ রয়েছে, ওকে। তো যেটাকে আমরা হচ্ছে সিবিআইএস, কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম, ফুল ফর্মটা একটু মনে রাখবেন। কি করছে না, ইট ইউজেস কম্পিউটার, এ কি করছে, একটা কম্পিউটার ইউজ করছে টু কালেক্ট, স্টোর, প্রসেস, অ্যানালাইজ এন্ড ডিস্ট্রিবিউট ইনফরমেশন, ওকে। সিম্পল জিনিস, ওকে। তো কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম কি করছে না, কম্পিউটার ইউজ করছে, যে কি করছে, ডেটা কালেক্ট করছে, সেটাকে স্টোর করছে হার্ড ডিস্কের মধ্যে, এবং সেটা ক্যালকুলেশন করছে, অ্যানালাইজ করছে, এবং অন্য কম্পিউটার বা ইন্টারনেটের মধ্যে সেটাকে শেয়ার করছে। সেই ধরনের সিস্টেমটাকে আমরা বলছি কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম, ওকে। এই কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেমের মেজর কম্পোনেন্ট কি কি রয়েছে না, হার্ডওয়্যার রয়েছে, মেজর কম্পোনেন্ট হার্ডওয়্যার মানে কিবোর্ড, প্রসেসর, মেমোরি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস যেগুলো রয়েছে, তোমার মাউস থেকে আরম্ভ করে তোমার প্রিন্টার, এইগুলো রয়েছে, হার্ডওয়্যার রয়েছে। সফটওয়্যার রয়েছে, যেমন হচ্ছে কম্পিউটার ক্ষেত্রে উইন্ডোজ হতে পারে, ম্যাক হতে পারে, বা লিনাক্স হতে পারে, বা ওয়ার্ড, এমএস ওয়ার্ড হতে পারে, ইআরপি হতে পারে,
বা পেন্ট হতে পারে, যে কোনো সফটওয়্যার হতে পারে, যে কোনো বিজনেসকে প্রসেস রান করার জন্য সফটওয়্যার হতে পারে। যেখানে ডেটা রয়েছে, ডেটা মানে 5 6 7 8 যেগুলো ইনপুট দেবে আর কি, অমিত বিমল কমল কলকাতা বাগনান হাওড়া এরকম, এগুলো হচ্ছে ডেটা। তো প্রসিডিউর হতে পারে মানে কোন একটা পার্টিকুলার কাজ, যে ডেটাকে ঢোকানো, ডেটাকে বের করা, রেজাল্ট জেনারেট করা, তো রেজাল্ট জেনারেট করা, ফার্স্ট ডিভিশন ক্যালকুলেশন করা, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের ক্যালকুলেশন করা। তো এইগুলো হচ্ছে এক একটা প্রসিডিউর এক একটা কাজ করবে। ওকে, বা রেজিস্ট্রেশন তৈরি করা, বা ফর্ম ফিল আপ করা, বা তোমার তৈরি করা, তোমার হচ্ছে ওই মেরিট লিস্ট তৈরি করা। ওকে, তো সেগুলো প্রসিডিউর মধ্যে পড়বে। আর হিউম্যান রিসোর্স, যেটা যে হিউম্যান রিসোর্স মানে যেখানে হিউম্যান অ্যাক্টিভিটি থাকবে, মানে হিউম্যান তো ডেটা পুট করবে, সেই হিউম্যান রিসোর্স মানে কম্পিউটার এক্সপার্ট যারা ডেটাগুলো ইনপুট করবে। আর হচ্ছে নেটওয়ার্ক উইথ ইন্টারনেট কানেক্টিভিটি। ওকে, যেখানে ল্যান্ড কানেকশন বা ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে, যেটা গোটা দুনিয়ার সঙ্গে কিন্তু আমার কম্পিউটারটা কানেকশন থাকবে। তো এইগুলো হলেই কিন্তু আমরা কম্পিউটার সিস্টেম বানাতে পারবো। তাহলে কি কি হচ্ছে না, হার্ডওয়্যার পার্ট রয়েছে, কম্পিউটারের যে ফিজিক্যাল ইউনিটস রয়েছে যেগুলো ছুঁতে পারি আমরা, যেগুলো সেট অফ ওয়্যার বা প্লাস্টিক মেটেরিয়াল যে তৈরি হচ্ছে। সফটওয়্যার রয়েছে, আমি উইন্ডোজ বা এমএস ওয়ার্ড থেকে আরম্ভ করে ইআরপি এইসব যে সফটওয়্যার রয়েছে। ডেটা রয়েছে, প্রসিডিউর রয়েছে, এবং হিউম্যান রিসোর্স রয়েছে, এবং যেটা কি না ইন্টারনেট কানেকশন রয়েছে, নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে, যেইগুলো দিয়েই তৈরি হবে কিন্তু কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম। ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম কি না, ডেটা হচ্ছে সেন্ট্রালাইজড হবে, মানে বিভিন্ন জায়গা থেকে ডেটা, এই হচ্ছে বিভিন্ন জায়গার ধরো কম্পিউটার রয়েছে, বিভিন্ন জায়গার কম্পিউটার রয়েছে, ইন্টারনেটের মধ্যে বিভিন্ন দেশের কম্পিউটার হতে পারে এখানে। ওকে, আর আমার সমস্ত ডেটা কি হচ্ছে না এখান থেকে এখানে স্টোর হচ্ছে। ওকে, তো ইন্টারনেটের মধ্যে সমস্ত কম্পিউটার কিন্তু কানেক্ট রয়েছে এবং একটা জায়গাতে স্টোর হচ্ছে, যেটাকে আমরা বলি সার্ভার। ওকে, তো ডেটা সেন্ট্রালাইজড হতে হবে, তবেই কিন্তু কি না অ্যানালিসিস যখন হবে, তো এখানে অ্যানালিসিসটা ক্যালকুলেশনটা হবে এবং সেখান থেকে রিপোর্ট তৈরি হবে। ওকে, বিভিন্ন জায়গাতে যদি ডেটা থাকে তাহলে কিন্তু অ্যানালিসিসটা করা যাবে না। তো ডেটা সেন্ট্রালিটি এটা হচ্ছে একটা মেন ক্যারেক্টারিস্টিক। 2 নম্বর হচ্ছে ইনফরমেশন কভারেজ, পুরো ইনফরমেশনটা যেন কভার করা হয়। অ্যাক্সেস এফিসিয়েন্সি, মানে যে কোনো সময় কিন্তু অ্যাক্সেস করতে পারবো এই ডেটাটাকে, অ্যাক্সেস করতে পারবো, যে কোনো সার্ভিসের জন্য অ্যাক্সেস করতে পারবো। তো হচ্ছে এখানে যে ডেটা তৈরি হয়েছে, সমস্ত ডেটার মধ্যে আমি বললাম যে কত পার্সেন্ট মেল ফিমেল বের করো, কত পার্সেন্ট পিএইচডি রয়েছে, কত পার্সেন্ট মাস্টার ডিগ্রি রয়েছে বের করো, আচ্ছা কত পার্সেন্ট স্টুডেন্টের ফার্স্ট ক্লাস রয়েছে বের করো। তো সেখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো সেটা। আর এক্সটেন্সিবিলিটি, মানে এই যে সফটওয়্যারটা আমি বাড়াতে পারি, মানে যত দিন যাচ্ছে টেকনোলজি কিন্তু বাড়ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসছে। তো যখনই কোনো একটা কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম আমি তৈরি করব, সেটা যেন আপডেট করা যায়। যদি আপডেট করা না যায়, সেই ইনফরমেশন সিস্টেম বেশি দিন চলবে না, হয়তো 1 বছর 2 বছর চলবে। তো আপডেট করা যাবে না এরকম কিন্তু সফটওয়্যার কিন্তু সেটা বেশি দিন চলবে না। যেমন উইন্ডোজ আপডেশন হতে হতে এখন উইন্ডোজ 10 11 12 এসব চলে আসছে। ওকে, তেমন লিনাক্স এরও ভার্সন বেরোচ্ছে, অ্যান্ড্রয়েড ভার্সন বেরোচ্ছে, iOS এর ভার্সন বেরোচ্ছে। তো সবেরই কিন্তু নতুন নতুন ভার্সনে বেরোচ্ছে। যদি এরা ভার্সনটা না বের করতো তাহলে কিন্তু আউটডেটেড হয়ে যেত, সেটা কেউ ইউজ করতো না। ওকে, তো যখনই আমি কম্পিউটার রিলেটেড কোনো সিস্টেমের কথা বলবো, সেটা ডেফিনেটলি হচ্ছে এক্সটেন্ডেবল হতে হবে। ওকে, ওকে, তো এই হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক অফ সিবিআইএস। বেনিফিটস অফ সিবিআইএস হচ্ছে কি না, ইনফরমেশন স্টোরেজ অ্যানালিসিস করতে পারছি, ইনফরমেশন স্টোর করতে পারবো, হ্যাঁ, ইনফরমেশনকে অ্যানালিসিস করতে পারবো, সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো, এবং কোনো বিজনেস প্রসেসকে সেটা কি করবো না অ্যাসেস করতে পারবো। যে আচ্ছা এখন ধরো অ্যামাজনের ক্ষেত্রে যে আচ্ছা যে প্রাইম যে মডেল রয়েছে কোন একটা মোবাইল ফোনের, সেই মডেলটা কোন জায়গায়, কলকাতায় বেশি বিক্রি হয় না দিল্লিতে বেশি বিক্রি হয়, তাহলে দিল্লিতে বেশি মানে যে ওয়্যার হাউসটা রাখবো সেটা দিল্লিতে বড়, মানে ওয়্যার হাউসে যে মোবাইলগুলো যাবে, কোন ওয়্যার হাউসে কত পিস করে রাখবো। ওকে, যাতে কি না খুব কম সময়ে আমরা কি না কাস্টমারের হাতে মোবাইলটা ধরে দিতে পারি। তো এইটা কিন্তু বিজনেস অ্যানালাইসিস করেই কিন্তু সম্ভব। ওকে, তো একটা বিজনেস অ্যাক্টিভিটিকে সেটা কি করতে পারে না, সেটা অ্যাসিস করতে পারে। ওকে, এই হচ্ছে বেনিফিট। টাইপ অফ ইনফরমেশন সিস্টেম, এই ক ধরনের ইনফরমেশন সিস্টেম রয়েছে। একটা হচ্ছে টিপিএস, ফুল ফর্ম গুলো অবশ্যই মনে রাখতে হবে। টিপিএস, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, টিপিএস। নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম,
অনেক সময় ইএসএস বলা হয়, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম, ওএএস অফিস অটোমেশন সিস্টেম। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেম যেগুলো একটা বিজনেসের ক্ষেত্রে লাগে। ওকে, তো পরপর আমি আসবো যে এগুলো কি কি রয়েছে। ওকে, তো তার আগে এই চারটা একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, যে ইনফরমেশন সিস্টেম এট ভেরিয়াস লেভেল। কোম্পানিতে এমপ্লয়িরা কি করে না, এমপ্লয়িরা ধরো এই হচ্ছে, এখানে হচ্ছে এমপ্লয়িরা থাকে। ওকে, এই হচ্ছে এমপ্লয়িরা। ওকে, এইগুলো হচ্ছে এমপ্লয়, এখানে অনেক এমপ্লয় কাজ করে, একদম নিচু লেভেলের যে এমপ্লয়িরা রয়েছে, অনেক এমপ্লয় লাগে এখানে। ওকে, এবার এখানে কিছু কিছু এমপ্লয় নিয়ে তৈরি হয় কি না, আবার একটা করে এমপ্লয় থাকে যে প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট লিডার হয়। ওকে, এরকম থাকে। এদের অনেকগুলোকে নিয়ে আবার কি হচ্ছে না, তার পরের লেভেলের যারা হচ্ছে হেড থাকে, যে মার্কেটিং এর হেড বা সেলস এর হেড, এবং লাস্টে ধরো একজন থাকবে যেটা হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, যে ওকে সে থাকবে। ওকে, তো এটা হচ্ছে বিভিন্ন লেয়ারে কিন্তু এমপ্লয়িরা কাজ করছে। হ্যাঁ, এবার এটাকে আমরা বটম লেভেল বলছি, এটা টপ লেভেল বলছি। উপরে টপ লেভেল, এটা মিডিল লেভেল, আর এটা হচ্ছে বটম লেভেল। টপ লেভেলে যে ইনফরমেশনটা ইউজ হয় সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনফরমেশন, কোন স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার জন্য। মিডিল লেভেল হচ্ছে প্র্যাকটিক্যাল, আর বটম লেভেল হচ্ছে অপারেশনাল। ওকে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল। তাহলে টোটাল কটা ম্যানেজমেন্ট লেভেল রয়েছে? অপারেশনাল, প্র্যাকটিক্যাল, স্ট্র্যাটেজিক। ওকে, তিনখানে ম্যানেজমেন্ট লেভেল রয়েছে। আর ডিসিশন স্ট্রাকচার কি না, এখানে যে ডেটাগুলো তৈরি হয় এখানে হচ্ছে স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড হবে, আনস্ট্রাকচার্ড, এটা নট স্ট্রাকচার্ড। ওকে, আনস্ট্রাকচার্ড, এটা হচ্ছে সেমি সরি ঠিকই ছিল, এটা হচ্ছে স্ট্রাকচার। ইয়েস, এটা স্ট্রাকচার, এটা সেমি স্ট্রাকচার, এটা আনস্ট্রাকচার। ওকে, এটা কেন স্ট্রাকচার সেগুলো আসছে আমি। ধরো বটম লেভেলে কি হয় না, এই এমপ্লয়ি গুলো অ্যাজ এ ক্লার্ক হিসেবে কাজ করে, পাবলিকের সঙ্গে ডিল করে এবং জাস্ট ডেটাগুলোকে এন্ট্রি করে। হ্যাঁ, তো এখানে সবকিছুই হচ্ছে স্ট্রাকচার, যে একজন স্টুডেন্ট আসবে, তারা কি না রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ করবে বা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে, তাদের ডেটাগুলো এন্ট্রি করে দেবে। কোনো স্টুডেন্টের যদি কিছু সমস্যা থাকে, সেই আনস্ট্রাকচার যদি হয়, তাহলে এরা কিন্তু সেই ডিসিশনটা নিতে পারবে না, এরা উপর লেভেলে পাঠিয়ে দেবে, এরকম করে প্রিন্সিপালের কাছে চলে আসে। তো নিচের দিকে যে সমস্যা সেটা উপরের দিকে ক্রমশ আসতে থাকে এবং উপর লেভেল থেকে ডিসিশন নেওয়া হয়। ধরা যাক এই এমপ্লয়ি যে একদম নিচের লেভেলে যারা এমপ্লয়ি রয়েছে তাদের স্যালারি দরকার। ওকে, স্যালারি হাইক করতে হবে তারা বললো। ওকে, তো এটা হচ্ছে কি না আনস্ট্রাকচার্ড ডেটা, কি না এরা হচ্ছে কখনো ওরকম স্ট্রাকচার হিসাবে থাকে না, যে স্যালারি হঠাৎ করে একটা আন্দোলন হলো, স্যালারি অনেক করে বাড়াতে বলছে, এটা কোনো স্ট্রাকচারে আসবেই না। যে 3% হতে পারে, 5% হতে পারে, হঠাৎ করে বললো 50% বাড়াতে হবে, সেটা আনস্ট্রাকচার, এরা ডিসিশন নিতে পারছে না। এরা তখন কি হচ্ছে উপর লেভেলে পাঠিয়ে দেবে। এরা যদি ডিসিশন নিয়ে নেয় ঠিক আছে, নাহলে এরা আবার আরো উপরের লেভেলে পাঠিয়ে দেবে। ওকে, তো এইভাবে কিন্তু উপরের দিকে যায় প্রবলেমটা, সেটা উপর থেকে সলভ হয়ে হয়ে নিচের দিকে আসতে থাকে। তো নিচের দিকে যে হচ্ছে আনস্ট্রাকচার, মানে শুধু স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ হয়। ওকে, যে কোনো এমপ্লয়িরা যারা দেখবে, যে কোনো একদম নিচু লেভেলের যারা কোম্পানিতে কাজ করছে, যারা দেখবে তারা সবসময় স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার ফরম্যাটেই কিন্তু কাজ করে করে যাচ্ছে। ওকে, এরপরে যেটা হচ্ছে সেমি স্ট্রাকচার, মানে কিছুটা স্ট্রাকচার কিছুটা, সেইটা কিন্তু এই লেভেলগুলো কিন্তু সেটা কাজ করতে পারবে। ওকে, আর উপর লেভেলে সবসময় আনস্ট্রাকচার ডিসিশনই কিন্তু ডিসিশনই নিতে হয়, এর কাছে যা আসবে সবকিছু আনস্ট্রাকচার জিনিস, স্ট্রাকচার গুলো তো এরা করেই দিতে পারতো। ওকে, তো কোনো একটা ট্রানজেকশন হলো, কোনো একটা ট্রানজেকশন হচ্ছে যে কোনো একটা ট্রানজেকশন করছে, ধরো ব্যাংকের কোনো একটা এমপ্লয় কি করলো, কেউ পয়সা জমা করতে গেল, সেই পয়সাটা জমা নিয়ে নিল। ওকে, এটা স্ট্রাকচার, কিন্তু জমাটা পড়লো না, তো তখন হয়ে গেল আনস্ট্রাকচার। সে তখন কি করবে, এর উঁচু লেভেলে যাবে, ম্যানেজারের কাছে যাবে। ম্যানেজার দেখলো যে না এটা আমি সলভ করতে পারছি না, সে আবার অন্য জায়গায় পাঠিয়ে দেবে। ওকে, এইরকম করে করে উপর দিকে যদি এ সলভ করে দিতে পারে ভালো, নাহলে এইটাও কিন্তু একদম যে ম্যানেজার এ রয়েছে, সিইও রয়েছে, তার কাছে চলে যাবে। ওকে, তো অপারেশনাল যে লেভেল রয়েছে, অপারেশনাল লেভেলে যে কোনো অপারেশন হয়, যে কোনো অপারেশন মানে হচ্ছে যে কোনো ক্লারিক্যাল কাজ হয়, যে কোনো ট্রানজেকশন, পাবলিক ডিলিংস, এইসব জিনিসগুলো, সেলস এর একদম নিচের দিকে যে কাজ, যেগুলো রিটেল যে বিজনেস, সেইগুলো চলছে। ওকে,
তো এখানে হচ্ছে ইনফরমেশন সিস্টেম কোনগুলো কোনগুলো কাজ করে না, একটা হচ্ছে টিপিএস, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম মানে পেমেন্ট করা, ওকে, যে কোনো ট্রানজেকশন। অথবা একটা অফিসকে চালানোর জন্য অফিস অটোমেশন সিস্টেম, যে ইমেল করা বা অ্যাডভার্টাইজমেন্ট দেয়া, এইসব জিনিসগুলো মার্কেটিং করা, একদম নিচের লেভেলে যেগুলো হয়। তো অফিস অটোমেশন সিস্টেম, অফিসকে চালানোর জন্য যেটা অফিস অটোমেশন সিস্টেম এবং ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, এইটা একদম অপারেশনাল লেভেলে কাজ করে। যারা কি করে না, স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করে, ওকে, নট আনস্ট্রাকচার ডেটা, স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করে, ওকে। এটা হচ্ছে একদম বটম লেভেলে। এবার এই যে ডেটাটা তৈরি হলো, সেখান থেকে হচ্ছে কি একটা রিপোর্ট তৈরি হবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম হচ্ছে এটা মিডিল লেভেলে। এই কি করে না, ট্যাকটিক্যাল যে লেভেল রয়েছে সেই লেভেলে কাজ করে, ওকে। সেখানে সেমি স্ট্রাকচার ডেটা থাকতে পারে, স্ট্রাকচারও থাকতে পারে, স্ট্রাকচার এবং সেমি স্ট্রাকচার দুটোই থাকতে পারে, ওকে। আর এর উপরের লেভেলে যারা এক্সিকিউটিভ যারা রয়েছে, ইআইএস, ওকে, ইআইএস বা কেএমএস বা ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম, একদম এক্সিকিউটিভ লেভেলে টপ লেভেল যারা স্ট্র্যাটেজিক ডিসিশনটা নিতে পারবে, ওকে। তো তারা কিন্তু উপর লেভেলে কাজ করে। তো এখান থেকে কিন্তু অনেক কোশ্চেনের উত্তর দেওয়া যাবে। আমি যদি বলি যে অপারেশন লেভেলে কোন কোন ইনফরমেশন সিস্টেম রয়েছে, টিপিএস, ওএস। আমি যদি বলি ট্যাকটিক্যাল লেভেলে এমআইএস, স্ট্র্যাটেজিক লেভেলে কি না, ডিএসএস, ইআইএস, কেএমএস। আমি যদি বলি টিপিএস এ কি, স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার। তো টিপিএস হচ্ছে সবসময় স্ট্রাকচার ডেটা, স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করা হয়। আনস্ট্রাকচার ডেটা হচ্ছে ডিএসএস বা ইআইএস বা কেএমএস এ কিন্তু স্ট্রাকচার ডেটা ইউজ হয়ে থাকে, ওকে। আচ্ছা, একটু পিরামিডও বলা হয় আগেরটা। আচ্ছা, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তিন ধরনের হচ্ছে ইনফরমেশন সিস্টেম, একটা স্ট্র্যাটেজিক, ট্যাকটিক্যাল আর অপারেশনাল, ওকে। তো এখানে এক্সাম্পল গুলো দেওয়া রয়েছে কারা স্ট্র্যাটেজিকে, কারা ট্যাকটিক্যালে এবং কারা অপারেশনালে কাজ করে, এবং কোনটা কোন লেভেল রয়েছে। এটা হচ্ছে একদম টপ লেভেল, এটা হচ্ছে মিডিল লেভেল এবং বটম লেভেলের কাজ। তো টাইপ অফ ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজেরিয়াল যে লেভেল রয়েছে কোম্পানিতে, কে কোন জায়গায় কাজ করে এবং কোন কোন সিস্টেম কি কি ডেটা নিয়ে কাজ করে সেটা দেখানো রয়েছে। টাইপ অফ ইনফরমেশন হচ্ছে আমরা দেখলাম যে স্ট্র্যাটেজিক, ট্যাকটিক্যাল এবং অপারেশনাল। তো এগুলো কি কি না, স্ট্র্যাটেজিক যেটা হচ্ছে ইট রিফার্স টু লং টার্ম প্ল্যান। যখন কোনো লং টার্ম প্ল্যান হবে তখন কিন্তু সিইও যে আছে সে কিন্তু এই ডিসিশনটা নেবে। তো লং টার্ম প্ল্যান পলিসি যখন অর্গানাইজেশনের ক্ষেত্রে হবে, তো অর্গানাইজেশনের তো একটা মিশন থাকবে, যে অবজেক্টিভ, মিশন, ভিশন থাকবে, সেইটাকে মিট করছে কিনা সেই অনুযায়ী সে কি করবে, স্ট্র্যাটেজিক ডিসিশনটা নেবে, ওকে। ইট ক্যান বি চেঞ্জড বাই দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট। যেটা টপ লেভেল ম্যানেজমেন্টই কিন্তু এই স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো নিতে পারে, যেটা টোটালি আনস্ট্রাকচার্ড, কোনো স্ট্রাকচার ফরম্যাটে থাকবেই না, যে যে কেউ ডিসিশন নিয়ে নেবে এরকম নয়, পুরো আনস্ট্রাকচার। এবং সেই আনস্ট্রাকচার থেকেই কিন্তু ওরা ডিসিশন নিতে হবে। এটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্টরা ডিসিশন নেয়, এটা লং টার্ম পলিসির জন্য, বিজনেস লং টার্ম রান করার জন্য, বিজনেসের অনেক দিনের মানে যে অবজেক্টিভ রয়েছে, ভিশন রয়েছে, সেটাকে ফুলফিল করার জন্য এই ডিসিশন গুলো নেওয়া হয়। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনফরমেশন। এখানে কারা কাজ করে না, এরা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম বা এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম বা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এই সব ইনফরমেশন সিস্টেম গুলো এখানে কাজ করে। ট্যাকটিক্যাল ইনফরমেশন সিস্টেম কি হচ্ছে, এটা হচ্ছে সেমি পার্মানেন্ট, ওকে, খুব একটা লং টার্মের জন্য নয়, মোটামুটি একটা লং টার্মের জন্য একটা কোন একটা ডিসিশন, ওকে, যেটা হচ্ছে মিডিল লেভেলে কাজ করে। এইটা কে চেঞ্জ করতে পারবে না, এটা হচ্ছে চেঞ্জ করতে পারবে যারা একটু মানে হেড টাইপের, মানে একদম টপ লেভেল ম্যানেজমেন্ট নয়, তার নিচের লেভেলে যারা রয়েছে, এক্সিকিউটিভ যারা রয়েছে, সেখানে তারা টপ লেভেলের সঙ্গে কনসার্ন করে যে ডিসিশনটা নেবে সেটা হচ্ছে ট্যাকটিক্যাল ইনফরমেশন, ওকে। যেটা হচ্ছে কি না, একদম নিচের লেভেলের উপর লেভেলে যেটা থাকে তারাই ট্যাকটিক্যাল লেভেল ইনফরমেশন থাকে, এটা হচ্ছে মিডল লেভেলের ব্যাপার, ওকে। কোন একটা প্ল্যান করবে বা কোন কোন এমপ্লয়ি কখন কখন আসবে, কে কখন লিভ নিতে পারবে, সেই সবের জিনিসগুলোর জন্যই কিন্তু এই ট্যাকটিক্যাল ইনফরমেশন গুলো রয়েছে। অপারেশনাল হচ্ছে কি না, একদম লো লেভেল যে ডিসিশন নেওয়ার জন্য কিন্তু এটা স্ট্রাকচার ডেটার উপরে কাজ করে থাকে, ওকে, ওয়েল স্ট্রাকচার। তো এখানে খুব একটা বিশাল প্রবলেম হয় না। তো একদম লো লেভেলে কাজ করে, যেখানে জাস্ট ট্রানজেকশন গুলো ঘটায়, বিভিন্ন ক্লারিক্যাল জব গুলো এখানে কিন্তু পারফর্ম হয়, অফিস অটোমেশন সিস্টেম থেকে আরম্ভ করে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, এইসব কাজগুলো করা হয় অপারেশনাল। এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম কি, যারা সিনিয়র এক্সিকিউটিভ রয়েছে, ওকে, এটা কোন লেভেলে, টপ লেভেলে, ওকে। তো এক্সিকিউটিভ রয়েছে, তারা
তারা কিন্তু এই সিস্টেমের উপর কাজ করে। ইউজ এ স্পেসিফিক টাইপ অফ ডিসিশন সাপোর্ট, মানে ডিসিশন সাপোর্ট সিস্টেমেরই একটা স্পেসিফিক টাইপ, যেটা হচ্ছে ইআইএস। এটা কিন্তু টপ লেভেলে কাজ করে এবং সিনিয়র এক্সিকিউটিভ যারা রয়েছে তারাই কিন্তু এইটাকে ইউজ করে থাকে। ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম এটা কি না, এটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে সব জায়গায় ইউজ হয়ে থাকে। ক্লারিক্যাল পোস্ট বা একদম পাবলিক ডিলিংস একদম লো লেভেলের যেটা আছে সব জায়গায় রয়েছে এটা। এইটা হচ্ছে কি না, কাস্টমার কেয়ার বা কাস্টমারের অর্ডার এইগুলো যে হ্যান্ডেল করার জন্য এই ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেমটা কিন্তু ইউজ করা হয়। একদম লো লেভেল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে স্ট্রাকচার ডেটা আর উপরে কাজ করে থাকে। ওকে, এমআইএস হচ্ছে এটা কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্ট। ওকে, এটা টপ লেভেল ম্যানেজেরিয়াল যারা ম্যানেজমেন্টে যারা রয়েছে তারাই কিন্তু এই ডিসিশন গুলো নিতে পারে, এখানে কাজ করতে পারে তারা। ওকে, সরি এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম হচ্ছে একটা মিডল লেভেল ম্যানেজমেন্টের। এরা কি করে না, রিপোর্ট তৈরি করে, এরকম বিভিন্ন রিপোর্ট দেয় এবং বিভিন্ন রিপোর্ট দিয়ে এরকম বা চার্ট, এরকম ধরনের চার্ট তৈরি করে এবং বিভিন্ন ধরনের চার্ট তৈরি করে রিপোর্ট দেয় টপ ম্যানেজমেন্টকে, যারা ম্যানেজেরিয়াল কিছু লং টার্ম কিছু ডিসিশন নেওয়ার জন্য, তাদের মিশন ভিশনের জন্য। তো এটা হচ্ছে এমআইএস হচ্ছে কি মিডল লেভেল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা সেমি স্ট্রাকচার বা স্ট্রাকচার ডেটার উপরেই কাজ করতে পারে। ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম হচ্ছে কি না, এটা একদম মেজর ডিসিশন নেওয়ার জন্যই কিন্তু ইউজ হয়ে থাকে এবং টপ লেভেল, যেটা এন্টায়ার বিজনেসের যে মিশন ভিশন রয়েছে সেইগুলোর জন্যই কিন্তু কাজ করতে পারে। ওকে, ডিএসএস। আর ওএস হচ্ছে অফিস অটোমেশন সিস্টেম, একদম লোয়ার লেভেলে বটম লেভেলে কাজ করে। এটা হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমের উপর। তো বিজনেস প্রসেসকে রান করার জন্য যে একদম লোয়ার লেভেলে যে কাজগুলো হয়, যেটা কিন্তু এই অফিস অটোমেশন সিস্টেমের মধ্যে পড়ে, বেস লেভেল ম্যানেজমেন্ট এটা। বিপিও আর কেপিও এর মধ্যে কি পার্থক্য রয়েছে? ওকে, বিপিও আর কেপিও এর মধ্যে কি পার্থক্য রয়েছে? আমরা বলেছিলাম বিপিও হচ্ছে আউটসোর্সিং করা, যে কোনো একটা অ্যাক্টিভিটিস বা কোনো একটা ফাংশন যেটা কোম্পানির মেন গোল বা মেন অবজেক্টিভ নয়, কোর বিজনেস এটা নয়, সেইটাকে পরিচালনা করার জন্য অন্য কোনো কোম্পানি থেকে, অন্য কোনো এক্সপিরিয়েন্স লোকের কাছ থেকে সেই সার্ভিসটা নেওয়া হয় এবং তাকে পয়সা দেওয়া হয়, সেই প্রসেসটাকে আমরা বলেছিলাম বিপিও। আর কেপিও হচ্ছে নলেজ প্রসেস আউটসোর্সিং, হচ্ছে নলেজ দেওয়ার জন্য। ওকে, যেমন হচ্ছে কোন একটা বিজনেস রান করতে গেলে বিভিন্ন ল অ্যান্ড অর্ডারের জন্য, লিগ্যাল ব্যাপারের জন্য কিন্তু আমাদের বা অডিটের জন্য তোমার কিছু অ্যাডভাইস দরকার হয়, সেটা হচ্ছে নলেজ প্রসেসিং তোমার আউটসোর্সিং এর মধ্যে পড়বে। ওকে, তো দেখা যাক এটা কি বলছে। ইট প্রোভাইডস আ সার্ভিস লাইক কাস্টমার কেয়ার, টেকনিক্যাল যে যে সাপোর্ট, টেলিমার্কেটিং, এইগুলো হচ্ছে বিপিওর মধ্যে পড়ে। আর ইট প্রোভাইডস ইনডেপথ নলেজ, এক্সপার্টিজ অ্যান্ড অ্যানালিসিস, কমপ্লেক্স অ্যানালিসিসের জন্য, রিসার্চের জন্য, এইগুলোর জন্য কিন্তু এই কেপিও ইউজ হয়ে থাকে। ওকে, আর ইট রিকোয়ার্স গুড কমিউনিকেশন স্কিল, বেসিক কম্পিউটার নলেজ থাকা দরকার। বিপিও তে কাজ করার জন্য বেসিক কম্পিউটার নলেজ কিন্তু দরকার এবং একটা কমিউনিকেশন স্কিল থাকলেই কিন্তু বিপিওর কাজগুলো করা যাবে। ওকে, কিন্তু এখানে কিন্তু স্পেশালাইজড হতে হবে, মানে নলেজ থাকতে হবে, লিগ্যাল ম্যাটার সম্পর্কে নলেজ থাকতে হবে, প্রচুর এক্সপিরিয়েন্স থাকতে হবে এইসব কাজের জন্য। নো নিড হায়ার কোয়ালিফিকেশন, কিন্তু এটার ক্ষেত্রে হায়ার কোয়ালিফিকেশন দরকার হচ্ছে। ইট ডিলস উইথ লো এন্ড সার্ভিস, একদম লো এন্ড এর জন্য কাজ করা হয়, যেমন বলেছেন টেলিমার্কেটিং এর ক্ষেত্রে খুব একটা বেশি নয়, মাধ্যমিক পাস হলে হবে, কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটার নলেজ থাকলেই হবে। ওকে, বা কাস্টমার কেয়ার সার্ভিসের জন্য বা যে কোনো বিজনেস কে প্রসেস করার জন্য, যেটা একদম টিপিএস এ কাজ করে, তো তার জন্য ভিপিও কিন্তু এনাফ। কিন্তু কেপিও যেটা যেটা হাই এন্ড সার্ভিস, এই লিগ্যাল ম্যাটার, ল যে সব ব্যাপারগুলো রয়েছে, ল এর ব্যাপার রয়েছে, অডিটের ব্যাপার রয়েছে, সেগুলোর জন্য এক্সপিরিয়েন্স লোককে দরকার, বিশেষ বড় বড় কোম্পানির জন্য বড় বড় এক্সপিরিয়েন্স লোক দরকার। তো সেটা হচ্ছে কেপিও নলেজ প্রসেস আউটসোর্সিং এর মধ্যে পড়ে। ওকে, আরেকটা পার্থক্য যে এমআইএস আর ডিএসএস এর মধ্যে, তো আমরা জানি যে কোনটা, এমআইএস হচ্ছে কি মিডল লেভেলে কাজ করে, ডিএসএস হচ্ছে টপ লেভেলে কাজ করে। এমআইএস হচ্ছে কি না, এটা সেমি স্ট্রাকচারের উপর ডেটার উপরে কাজ করে, ডিএসএস হচ্ছে আনস্ট্রাকচার ডেটার উপরে কাজ করে। তো এইগুলি সব দেওয়া রয়েছে। তো এখানে এইগুলোই জানতে হবে। ওকে, তো এই হচ্ছে ইউনিট ওয়ান। তো ইউনিট ওয়ান থেকে যে কোশ্চেন গুলো আসবে সেগুলো হচ্ছে ডেটা ইজ ইনপুট, ফ্যাক্ট, ফিগার, অল অফ দিস। ওকে, তো এইরকম এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তো সেখানে আমাকে উত্তর দিতে হবে যে অল অফ দিস। ইনফরমেশন ইজ প্রসেসড, মিনিংফুল, এ অ্যান্ড বি, নান অফ দিস। তো আমাকে বলতে হবে যে বোথ এ অ্যান্ড বি, মানে সি এরটা।
তো এরকম এমসিকিউ থাকবে, অনেক ফুল ফর্ম থাকবে এখানে, ডিএসএস থেকে, টিপিএস থেকে, এমআইএস থেকে অনেক ফুল ফর্ম রয়েছে, ইআইএস থেকে, এই ফুল ফর্ম গুলো আসবে, কে কোন লেভেলে কাজ করে সেইগুলো কিন্তু আসবে। তো এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে এমসিকিউ থাকবে। ওকে, তো এইটাই হলো ইউনিট 1 এর। আর নোটটা হচ্ছে ডিসক্রিপশনে দেয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে নোটটা। আর এর পরের যে ভিডিওটা আসবে সেটা ইউনিট 2 এর উপর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।